এরকম অনেক ক্রিয়া আছে যেগুলোর দ্বারা কোনো অশরীরীকে কারোর বাড়ি পাঠানো যায়, এবং নট অনলি ধরো সেটা কোনো আত্মা হতে পারে, এবং সেটা কোনো জীবজন্তুর আত্মাও হতে পারে, জীবজন্তুর আত্মাও চালান করা যেতে পারে। 2020 সালে ডিউরিং লকডাউন, যতটুকু আমার মনে আছে, সে সময় এই দাদাটার বাড়ির বাউন্ডারি থেকে কোনোভাবে একটা মানুষের মুন্ড পাওয়া যায়, মানে পুরো একদম স্কেলেটন। দিস ওয়াজ এ নিউজ, ঠিক আছে, এটা খবরেও দেখানো হয়েছে। কুকুর কাঁদলে এটা কোনোভাবে, প্রথমত হচ্ছে এটা কোনো আশেপাশে কোনো খুব খারাপ এবং পাওয়ারফুল স্পিরিটের আসার সংকেত, এবং সেই স্পিরিটটা এসে কোনো সাংসারিক অশান্তি লাগাতে পারে কোনো বাড়িতে, বা এরকমও হতে পারে যে কি তুমি যেটা বলছো যে কেউ মারা যায়, দুদিন বাদেই হয়তো পাড়ায় কেউ মারা গেল, এটা আমি দেখেছি। তো প্রেতসিদ্ধ হলে তার অনেক সাইড এফেক্টসও হয়, তো তাদের নিজেদের জীবন খুব একটা ভালো চলে না, এবং অনেক ক্ষেত্রে তাদের বৈবাহিক জীবন থাকে না। দেখো, যেটাই জোর করে করানো সেটাই তন্ত্র, ঠিক আছে, যেটা তোমার কপালে নেই সেটাকে নিয়ে আসাই হচ্ছে তন্ত্র বেসিক্যালি। আজকের এপিসোডটা একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। আমার বাড়িরই একটা গল্প, সেটাকে আমি কি বলবো আমি জানি না, মানে ভুতুড়ে বলবো নাকি অন্য কোনো অলৌকিক ঘটনা বলবো আমি জানি না। হচ্ছে যে আমার বাড়িতে বরাবরই কুকুর রয়েছে, মানে আমার জন্ম থেকে আমি কুকুর দেখছি। তো জিমি আমার একদম নিজের বোন যাকে বলা যায়, যাদের বাড়িতে কুকুর আছে তারা জানেন যে আমরা কুকুরকে কুকুর বলি না। তো একদম তার কালার হচ্ছে ফুল ব্ল্যাক। তো ও যখন মা হয় তখন ওর কিছু কিছু প্রবলেমস ছিল, যে জন্য ওকে বাড়িতেই সিজার করা হয়েছিল। সিজার করে 8টা বাচ্চা হয়। তারপরে যথারীতিও সুস্থ হয়ে ওঠে দিনের দিন। 1 ঘন্টা 2 ঘন্টা বেশ সুস্থ ওর বাচ্চাদের কাছেই ছিল। হঠাৎ ওর একটা অ্যাটাক হয়, কারণ যারা অপারেশন করেছিলেন তারা কোনো রকম স্যালাইন বা অক্সিজেন ব্যবস্থা রাখেনি। যেহেতু এই বিষয়ে আমাদের জ্ঞান খুব কম, তো আমরা জানতাম না যে এগুলোর প্রয়োজন হয়। তো সেইগুলোর কারণে হঠাৎ একটা স্ট্রোক হয়, ও দেনানদের মারা যায় ওর বাচ্চাগুলোকে রেখে। তো এরকম সদ্যোজাত বাচ্চা, তাদেরকে বড় করা টু মাচ ডিফিকাল্ট ছিল। তো ডক্টর এসে বলেছিলেন যে ওদেরকে মায়ের তাপ দেওয়ার জন্য খড়ের মধ্যে রেখে, মানে 100 ওয়াটের ল্যাম্প জ্বালিয়ে তাদেরকে সেই মায়ের তাপটা দিতে হবে, প্লাস কন্টিনিউয়াস যে ওরা যদি টয়লেট করে ফেলে বা পটি করে ফেলে সেটা ওদের ঠান্ডা লেগে যায়। যখন মা কুকুর থাকে তখন তারা চেটে 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 সেটাকে পরিষ্কার করে সেই বাচ্চার বডিকে হিট রাখতে সাহায্য করে। যখন মা নেই, তো সেগুলো প্রতি ক্ষণে ক্ষণে আমাদেরকে করতে হবে। তো এরকম ভাবে মানে আমি আর আমার মা পালা করে করে রাত জাগতাম। মা 15 মিনিটের জন্য ঘুমাতো, তারপর 15 মিনিট আমি জাগতাম, আবার 15 মিনিট মা জাগতো, আমি ঘুমাতাম, এরকম ভাবে ভাবে কাজ করতাম। এরকম দ্বিতীয় দিন চলার, মানে যেদিনকে 2 দিন আর কি, মানে জিমি মারা যাওয়ার 2 দিন। তো সেদিনকে মানে আমাদের একটা বাড়ি থেকে কুকুর চলে যাবে, মানে কুকুর তো নয়, আমাদের বাড়ির মেম্বার। হ্যাঁ, সেখানে সে আমাদের নিজের বাচ্চা চলে যাওয়া, তো মানুষ চলে যাওয়ার থেকে কম কিছু নয়। তো সেখানে আমরা ভীষণ আপসেট বলবো, স্ট্রেসড বলবো। আবার এতগুলো 8টা বাচ্চা, তাদেরকে বাঁচানোর একটা লড়াই, মানে একটা অসম্ভব একটা পিরিয়ড যাচ্ছিল। তো এবার বাচ্চাগুলো মাথার কাছে রয়েছে, এরকম 100 ওয়াটের ল্যাম্প জ্বলছে, আমি আর মা একদম সেই ঘরেই ঘুমোচ্ছি। তো আমি আর মা কোনোভাবে দুজনের চোখ লেগে গেছে। আর আমাদের মানে যেহেতু আমার বাড়িতে নাচের ক্লাস হয়, আমার মা ডান্সার, তো জিমি ঘুঙুরের আওয়াজ ভীষণ ভালোবাসতো, মানে প্রচন্ড পছন্দ করতো। তো আমাদের মানে আমার ঘুঙুর থেকে একটা ঘুঙুর খুলে যায় না, এরকম একটা ঘুঙুর খুলে গেছিল। মা বললো দাঁড়া, ওর তো যখন পছন্দ করে ওর গলায় আমি একটা বেঁধে দিই। তো ওর গলায় একটা রিবন দিয়ে ঘুঙুরটা বাঁধা থাকতো। আর ও যখন আসতো সেই ঘুঙুরের আওয়াজটা, তো ও নিজেও মানে ভীষণ সেটা এনজয় করতো। তো এরকম, যেটা বলছিলাম, দ্বিতীয় দিন জিমি মারা যাওয়ার, আমি আমি মা দুজনেরই চোখ লেগে এসছে, মানে কন্টিনিউয়াস এরকম একটা স্ট্রেস যাচ্ছে, মানে আর বডি নিতে পারছিল না। হঠাৎ করে মানে আমাদের দুজনেরই ঘুমটা ভাঙে, আমি মায়ের হাতটা চেপে ধরি, মাও আমার হাতটা চেপে ধরে। হঠাৎ আমরা আওয়াজ পাই যে জিমি আসার, মানে জিমি আসলে যেরকম ঘুঙুরের আওয়াজ হতো, ঠিক আর 2-3টে হবে এরকম আওয়াজ হচ্ছে। দেন
হঠাৎ করে বাচ্চাগুলো না কুই 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 করে উঠলো, মানে কেউ একটা আসলে, মানে যখন বাচ্চাগুলোর কাছে আমরাও খেতে দিতে যেতাম তখন ওরা এরকম সবাই মিলে একসাথে কুই 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 করে উঠতো। দেখছি সবাই একসাথে চিৎকার করছে। তারপরে দুধ খাওয়ার যে আওয়াজ মায়ের থেকে বাচ্চাদের, সেই চকচক চকচক করে আওয়াজ হচ্ছে। আমি শুধু মায়ের হাতটা চেপে ধরে আছি, মা আমার হাতটা চেপে ধরে আছে। কিছুক্ষণ বাদে আবার ওই ঘুঙুরের আওয়াজটা ঘর থেকে বেরিয়ে গেল। মানে আমরা কিছুক্ষণ মানে স্পিচলেস, মানে আমার এখনো বলতে গায়ে কাঁটা দিচ্ছে। লাইট জ্বালালাম, দেখছি যে ওরা পটি করেছিল, টয়লেট করেছিল, বাট ওদের গা শুকনো প্রায়। হ্যাঁ, আর ওরা আর কাঁদছেও না। আবার আলো জ্বালানোর পরে আমরা মানে অনেকক্ষণ, মানে ১৫-২০ মিনিট বাদে বাদে ওদের খাওয়াতে হয়। তো আমরা ২০ মিনিটের জন্য, আধ ঘন্টার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমরা যখন লাইট জ্বালিয়ে আবার ওদের কাছে গেছি, ওদের আবার কাঁদার কথা খাওয়ার জন্য। কেউ খাওয়ার জন্য কান্নাকাটি করছে না। মানে আমরা জেগে জেগে যেটা দুজনেই ফিল করেছি, আমি জানি না কি কি বলবো। আজকে এই গল্পটা বলার কারণ, আমার গেস্ট যিনি, তিনি আমার ভীষণ পছন্দের এবং আপনাদের ভীষণ পছন্দের, সুজন্যদা। সুজন্যদা, ওয়েলকাম টু টকবক। আমি তোমাকে জিজ্ঞেস করব, এই বিষয়টাকে তুমি কি বলবে, মানে কি ঘটেছিল, কি দেখো, হতে পারে? এরকম তুমি যেটা বললে, তো সেটা হতেই পারে যে তার যে স্পিরিট সেটা কোনোভাবে এসেছে এবং টেক কেয়ার করেছে। তো এই অ্যাটাচমেন্টটা তো দেখো মানে থাকবেই না। তো এটা হতেই পারে, কোনো এতে আমি কিছু ভুল দেখছি না। মানে মানে এরকম আমরা ইনসিডেন্ট সব জায়গায় মানুষের দেখি, মানে ফার্স্ট টাইম ফিল করেছিলাম আমি আর আমার মা, যে এরকম একটা ঘটনা যেখানে একটা কুকুর, মানে তার কতটা মানে অ্যাটাচমেন্ট থাকতে পারে তার সন্তানের প্রতি, বা এরকমও যে হয়। না, না, এরকম হতেই পারে। এতে কোনো কোনো আমি কিছু প্রবলেম দেখছি না। এটা খুবই মানে আই ক্যান রিলেট টু দ্য স্টোরি। তো সেখানে আমার তো মনে হয় এটা হতেই পারে। এবং বাড়িতে কুকুর থাকা ইউজুয়ালি শুভ মানা হয়। তার কারণ হচ্ছে কুকুর বেসিক্যালি হচ্ছে কেতুর প্রতীক, সাউথ হ্যাঁ, নোড অফ দ্য মুন। তো কুকুর বাড়িতে থাকলে অনেক ক্ষতি আমাদের যেটা হয়তো হওয়ার আছে সেটা অনেক সময় কেটে যায়। এবং তার সাথে সাথে ধরো যারা কোনোভাবে চাইল্ড বার্থ চাইছে, ফ্রিকুয়েন্ট অ্যাটেম্পটস নিচ্ছে কিন্তু কোনোভাবেই চাইল্ড বার্থ হচ্ছে না বা ইত্যাদি, এই ধরনের ক্ষেত্রেও আইভিএফ তো এখন চলে। আইভিএফ ছাড়াও আমরা রেমেডি ওয়াইজ অনেক সময় এরকম প্রেসক্রাইব করি কি আপনি একটা কুকুর পুষুন আগে, বা একটা কুকুর কোথাও থেকে অ্যাডপ্ট করে নিন। অ্যাডপ্ট করলে আরও ভালো। এবারে কালো কুকুর না বাই কালার ডগ, তার উপরেও অ্যাস্ট্রোলজিক্যাল আলাদা আলাদা সিগনিফিকেন্সেস রয়েছে। কিছু প্ল্যানেটারি পজিশনস দেখে সেগুলোকে আমরা তখন সাজেস্ট করি আর কি। আচ্ছা বেশ। আমি একটা জিনিস শুনেছিলাম, যে এই কালো কুকুর নিয়েই শুনেছিলাম, যে কালো কুকুর বাড়িতে থাকলে নাকি কেউ কালো জাদু করতে পারে না বা সেটা কেটে যায়। এরকম কিছু কি কোনো না, ব্যাপার, এটা মানে তন্ত্রের কোনো যোগ আছে? নট নেসেসারি কি কালো কুকুরই হতে হবে, সেটা যে কোনো কুকুর হতে পারে। আচ্ছা। কুকুর ইউজুয়ালি দে হ্যাভ দ্য সেন্সেস, কি আগের থেকে বুঝতে পারে যদি কোনো ধরনের কোনো উড়া চালান দেয়া হলো বা ইত্যাদি। মানে বাই দ্যাট আই মিন এরকম অনেক ক্রিয়া আছে যেগুলোর দ্বারা কোনো অশরীরীকে কারোর বাড়ি পাঠানো যায়। এবং নট অনলি ধরো সেটা কোনো আত্মা হতে পারে, এবং সেটা কোনো জীবজন্তুর আত্মাও হতে পারে। জীবজন্তুর আত্মাও চালান করা যেতে পারে। সেখানে ধরো গরু ছাগলের আত্মা কেউ কখনো কোথাও মানে কেউ চালান করে দিয়েছে কারোর বাড়িতে। সো বেসিক্যালি গরু ছাগল মুভ করলে কি হবে, তোমার বাড়িতে আওয়াজ হবে। ঠিক আছে, বা ধরো কোনোভাবে এরকম কিছু হতে পারে কি, আহ, মানে হঠাৎ করে দেখছো দরজায় একটা আওয়াজ হলো, ঠিক আছে, তারপর পায়ের আওয়াজ হচ্ছে ইত্যাদি, এরকম আমি দেখেছি। বাট তুমি যেটা বলছো সেটা কোনো কালারের ওপর কোনো ব্যাপার নেই। মানে কুকুর ইউজুয়ালি আগের থেকে সেন্স করতে পারে এবং অ্যাজ আ মানে প্রোটেক্টর কাজ করে আর কি। এমনিতেও ভৈরব বাবার বাহনও কুকুর। কুকুর ইজ আ ভেরি পজিটিভ থিং টু হ্যাভ। তুমি যেটা একমাত্র বললে, যে এরকম গরু ছাগল যা কারোর আত্মা মানে চালান করা যায়, মানে কিভাবে আত্মাকে কাজে লাগানো হয় এইসব কাজে? দেখো, এগুলো বেসিক্যালি যারা করে তা প্রথমে তো আগে তাকে প্রেতসিদ্ধি করতে হবে কোনোভাবে। তো প্রেতসিদ্ধ হলে তার অনেক সাইড এফেক্টসও হয়। তো তাদের নিজেদের জীবন খুব একটা ভালো চলে না। এবং অনেক ক্ষেত্রে তাদের বৈবাহিক জীবন থাকে না, বা সাংসারিক জীবন থেকে তারা যারা বঞ্চিত তারা এই সমস্ত বেশি প্রেফার করে, বা এই ধরনের কাজগুলো একটু নিম্নমানের তন্ত্র আর কি। ঠিক আছে, তো এই জিনিসগুলো যারা করে বা করে থাকে, সে আমি এটাকে একেবারেই মানে কোনোভাবেই আমি
চাই না এই জিনিসগুলোকে প্রমোট করতে। তো তুমি যেহেতু জিজ্ঞেস করলে আমি হুম। ওইভাবে বলছি আরকি। তো বেসিক্যালি এই জিনিসটা আমার মনে হয় আ করা সম্ভব। দেখো এখন সবকিছুরই মানে একেকটা কি বলবো নির্দিষ্ট টেকনিক আছে বা একটা না, রুলস অ্যান্ড টেকনিক্যালির রেগুলেশনস আছে। কথা বলছি না। আমি যেটাকে বলছিলাম যে কি হয়? মানে কিভাবে তাদেরকে একটা মানে আমি বলছি যে আত্মা তার আ ব্রেইন বা সেন্স রয়েছে আমি বলছি যে তাই জন্যই তো সে কাজটা করতে যাচ্ছে। মানে সে তার কথা শোনে কেন? বা তাকে কি তাকে মানে কন্ট্রোলে নেয়া হয় তার কোনো ডিএনএ দিয়ে। ধরো তার কোনো হাড়, বডির কোনো পার্ট ইত্যাদি যেগুলো পঞ্চমুন্ড আমরা শুনেছি। তো পঞ্চমুন্ড রয়েছে, কচ্চা কালুয়া রয়েছে হয়তো এটা খুব ফেমাস টার্ম যেখানে হুম, এটা হুম। জারদ সন্তানের মাথা ইত্যাদি। এই সমস্ত নিয়ে কাজ করা হয়। তারপরে চন্ডালের হাড় লাগে, থাই বোন স্পেসিফিক্যালি বা ধরো মোস্টলি এখানে বেশিরভাগটাই এরকম কোনো কিছু দিয়ে কাজ করা হয় যেখানে ধরো কোনো সুইসাইডাল বা কোনো অপঘাতে মৃত্যু হয়েছে, তার কোনো এসেন্স রয়েছে কোনো কিছুতে। ধরো কেউ ফাঁসি দিয়ে মানে কেউ গলায় দড়ি দিয়ে মারা গেছে সাপোজ। তো ওই গলার যে দড়িটা দিয়ে সে তার মৃত্যু হয়েছে, সেই দড়িটা অনেক কাজের কোনো তান্ত্রিকের জন্য। তো এই ধরনের আরকি এলিমেন্টস গুলোকে সেইভাবে কাজে লাগানো যায়। আচ্ছা, মানে জীবজন্তু দ্বারাও তোমার বিভিন্ন রকমের ক্রিয়া করা যায়। হ্যাঁ, একদমই তাই। তখন পঞ্চমুণ্ড তো তুমি যদি মানে মানে পঞ্চমুণ্ডির যে আসন হয়, সেটাও ওই টেকনিকেই করা হয়। যেখানে ধরো কি মানে অ্যান্টি এলিমেন্টস থাকবে। হুম। ধরো if there is a head of a snake, then there is also a head of a তোমার নেউলা যেটা আমরা বেজি বলি। তো এইরকম আরকি। আমি ওইভাবে এক ছোট্ট জিনিস তোমাকে জিজ্ঞেস করছি, একটা ঘটনা দিয়েই জিজ্ঞাসা করছি। এটা আমার একটা বন্ধুর ঘটনা। সেই ঘটনা হচ্ছে সেই বন্ধু সবে সদ্য বিয়ে করেছে আরকি। বিয়ে করার পরে মানে তাদের মধ্যে সম্পর্ক ভীষণ ভালো। কিন্তু আ কোথাও গিয়ে যে স্বামী-স্ত্রীর যে সম্পর্ক, সেই সম্পর্ক ওদের মধ্যে নেই। মানে খুব ভালো বন্ধু রয়েছে, খুব ভালো বন্ধুত্ব। মানে সবকিছু ভালো। আবার কোথাও গিয়ে তাদের বিভিন্ন জিনিসে বিভিন্ন রকমের জিনিস ঘটতে থাকতো যে মান্থের একটা পিরিয়ড ভীষণভাবে স্টাক করে থাকতো। মানে ওরা প্রত্যেকবার প্রেডিক্ট করতে পারতো মাসের এই কটা দিন আমাদের এরকম যাবে। মানে হয়ে এমন হয়েছে। তো একদিন ওরা ডিসকভার করলো যে ওদের বাড়ির ৫ টা কোণায় মানে এরকম একটা করে লাল ঘট রাখা রয়েছে এবং সেটা লাল কাপড় দিয়ে মোড়া এবং সেটাকে লাল সিঁদুর-ফিঁদুর বা হাড়গোড় মানে যেরকম ভেতরে হয় সেই জিনিসগুলো ওদের ৫ টা কোণে রয়েছে। আমি জানি না বা ওরাও জানে না যে এটার কাজ কি বা কেন রাখা রয়েছে? বাড়ির কেউ রেখেছে কিনা? কি বিষয়? কিচ্ছু জানি না। সেও জানে না। তাকে অন্য একজন মানে যখন সে কনসাল্ট করেছে, কারো সঙ্গে আলোচনা করেছে যে আমাদের এরকম ব্যাপার, আমাদের সবকিছু ভালো, আমরা খুব ভালো বন্ধু। বাট আমাদের মধ্যে হাসব্যান্ড ওয়াইফ এর রিলেশন না। আমরা কিরকম আমরা প্রেডিক্ট করতে পারি যে আমাদের মাসের এই কটা টাইমে আমাদের মানিটারি সিচুয়েশন কি যাবে বা আদার সিচুয়েশন কি যাবে। যাই হোক, তো সেটা আমরা প্রেডিক্ট করতে পারতাম। তো এরকম ঘটনা তখন তাদেরকে মানে যে শুনেছিল সে বলেছিল সে মানে প্রফেশনাল নয়। তবে সে একটা ওভারভিউ দিয়েছিল যে হয়তো যে করেছে সে চায় না তার তোদের বংশবৃদ্ধি হোক বা সামথিং এলস বা এরকম কিছু একটা। তাই জন্য এটা করা। মানে এগুলো কিভাবে কাজ করে? তুমি যে ঘটনাটি বললে, হ্যাঁ। এরকমই সিমিলার একটা ঘটনা আমি আমার নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে আমি হুম, শেয়ার করছি। এটা হচ্ছে তোমার আমার বাড়ি হচ্ছে সিথিরমোড় অঞ্চলে। তো আ সেখান থেকে মানে জাস্ট রোড ক্রস করলে সাউথ সিটি বলে আরেকটা এরিয়া আছে। হুম, তো সেইখানে আমার এক পরিচিত দাদা থাকেন। তো আমি খুব ছোটবেলা থেকে একটু মিউজিক করতাম আরকি। একটা সময় ব্যান্ড-ট্যান্ড আছি। সো আই ওয়াজ ইন্টু মেটাল, আই ওয়াজ মেটাল ডেথ মেটাল ভোকালিস্ট ব্যাক ইন দ্য ডেজ। তো আমরা অনেক সময় গান-টান শুনতাম একসাথে বা তার বাড়িতে গিয়ে আর উই ওয়ার ইন্টু সফটওয়্যারস। তো এই সফটওয়্যারটা কি করলে কি হবে? এটা তখনকার দিনে এই সমস্ত খুব চল ছিল। তো আ আর এবং আমি কম্পিউটারস খুব ভালোবাসতাম। তো তার কাছে যেতাম। সে মানে হি ওয়াজ ইন্টু হার্ডওয়্যার। তো হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং আ মানে করতো। অ্যাসেম্বল করা ইত্যাদি নানান এই ধরনের কাজ করতো। তো তার বাড়ি যেতাম, কথা বলতাম এবং হঠাৎ করেই কি হয়, কি আমাদের এই মিউজিক যেহেতু মানে মেটাল যেহেতু একটু অন্য রকমের জনার, অনেকে পছন্দ করে না একটু অ্যাগ্রেসিভ। তো
সেখানে আমরা কিছু ব্ল্যাক মেটাল আমরা শুনতাম। দ্যাট হ্যাজ আ হুম। বিট অফ স্পিরিচুয়াল কানেক্টিভিটি টু ইট। তো এই সমস্ত কিছু ব্যান্ডস আমরা কারণ শুনতাম। সেইসব মানে আমারও ছোটবেলায় মেটাল খুব পছন্দ ছিল। 'ওয়ান ডিরেকশন' খুব পছন্দের একটা ব্যান্ড ছিল। বললে হঠাৎ মনে পড়ল। বাট ওয়ান ডিরেকশন ইজ নট মেটাল। ওকে। আচ্ছা তো আমি শুনতাম, ভালো হ্যাঁ, লাগতো। হ্যাঁ। তো ইটস আ গুড ব্যান্ড। তো এবার তোমার কি হয়, আস্তে, আস্তে ও এই ধরনের মিউজিক আরো বেশি শুনতে লাগে। অ্যান্ড আরো এই মিউজিকের একটা ডার্ক দিকও আছে। বা ব্লাক মেটাল মোস্টলি একটু ডার্ক হয়। আচ্ছা। সিম্ফনিক ব্লাক মেটাল বা এই ধরনের কিছু জনার। তো এই ধরনের জিনিসও শুনতে থাকছে এবং হি ওয়াজ মানে ওর একটা রিলেশনশিপ চলছিল সেই দাদাটার তখন। তো আমাকে বলতো যে, "আচ্ছা আমাদের এইরকম কথাবার্তা চলছে, আমরা বিয়ে করে নেবো অ্যান্ড অল।" তো বিয়ে করে নেয়। খুব একটা বড় করে বিয়ে করেনি। তো বিয়ে করে নেয়। বিয়ে করার পরে আ তারপর আমি খুব কম যেতাম। তারপর বিয়ে হয়ে যাওয়ার পরে। তো এবার মাঝের মধ্যে আমাকে বলতো গেলে যে, "জানিস তো আমি না খুব রেগে যাচ্ছি হঠাৎ। আমার রিলেশনশিপে হঠাৎ প্রবলেম চলে আসছে, ঝগড়া হচ্ছে। মানে সে বা মানে দুজনের মধ্যে কেউ একজন খুব ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। আ নোকের আঁচড় আমাকে দেখাচ্ছে কখনো। মানে সে নিজে দেখাচ্ছে যে তার ওয়াইফ এরকম বিহেভ করেছে তার সাথে।" সো এই ধরনের একটা প্যাটার্ন চলছিল। তুমি যেরকম বলছো ঐরকম। হুম। তো আমি তো দেখো আমার আমি জানি না এটা গড গিফটেড টু মি। তো মানে আমি কোনো বাড়িতে প্রবেশ করলে বা যেকোনো মানে স্পেসে গেলে আমি একটু বুঝতে পারি যে এখানের আবহাওয়া কিরকম বা কি হতে পারে। কতটা পজিটিভিটি বা হুম। নেগেটিভিটি আছে। তো এবার আমি যতবারই গেছি ওই বাড়িটায় আমার খুব একটা মানে ইরি ফিলিং হতো। আগের ওই থেকে ভাইব্রেশনটা ভালো আমি লাগতো। একটা ভাইব্রেশন না মানে কোনো খারাপ কিছু ভাইব্রেশন পেতাম না। বাট আমার মনে হতো কেউ একটা আছে। মানে আইদার আচ্ছা। তাদের গাইড করছে, ভালো করছে আর নইলে পরে সেটা বোঝা যাবে যে কিছু যদি খারাপ করে। তো যখন এরকম খারাপ জিনিসগুলো হতে স্টার্ট হলো, তখন আমি কাইন্ড অফ অনেক চেঞ্জেস দেখলাম। আমি দেখলাম যে তার চোখের নিচে মানে আমার ওই দাদাটার চোখের নিচে ডার্ক সার্কেলস হয়ে যাচ্ছে হঠাৎ এবং সে একটু মানে সাইকোলজিক্যালি ব্যালেন্স হারিয়ে ফেলছে কোথাও না কোথাও এরকম কিছু একটা প্রবলেম হচ্ছে। তো আমি তখন বললাম যে, "জানো তো তোমাদের বাড়িতে আমি সেই বলতাম না আগে এসে" আমি এই কথাটা আগেও বলেছি ওনাদেরকে যে, "আমার মনে হয় কোনো স্পিরিটের কিছু ব্যাপার আছে।" তো ওনারা ভাবতেন যে ওনাদেরই হয়তো মানে বংশ পরম্পরায় হুম। দাদু ইত্যাদি যারা ছিলেন তারা ব্লেস করেন এবং ইটস আ গুড থিং টু হ্যাভ। তো আমি সেখানে ওইজন্য আমি জানি যে ইমোশন হার্ট হবে আমি বেশি কোনো কথা বলিনি। তো তারপরে তাদের ডিভোর্স ফাইল হয়। ঠিক আছে? ডিভোর্স ফাইল হয়ে যায়, দুজনে সেপারেটেড হয়ে যায় এবং সেই ফ্যামিলিটার মানে ওয়াইফের যে ফ্যামিলি আরকি, তারা পুরোপুরি মানে নিখোঁজ হয়ে যায়। মানে এরকম একটা কন্ডিশন হয়। আজ প্রায় কিছু না হলেও আমি এটা বলছি ২০১২ সাল ১১ সালের ঘটনা, সেই সময়কার ঘটনা। তো এখন তারা আ মানে নিখোঁজ এবং কেস চলছে কোর্টে। সেটা এখনো চলছে। বাট স্টিল এইরকম একটা কন্ডিশন। এবার ২০২০ সালের ডিউরিং লকডাউন যতটুকু আমার মনে আছে, সে সময় এই দাদাটার বাড়ির বাউন্ডারি থেকে কোনোভাবে একটা মানুষের মুন্ড পাওয়া যায়। মানে পুরো একদম স্কেলেটন। দিস ওয়াজ ইন নিউজ। ঠিক আছে? এটা খবরেও দেখানো হয়েছে। তো তখন আমি মানে আমাকে এটা অনেকদিন বাদে শেয়ার করেছে। তো আমি গেছি হঠাৎ কোনো একটা সময়। তখন আমাকে বলছে যে, "দেখ এরকম হয়েছে। হঠাৎ করে এরকম পাওয়া গেছে।" তো আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে। বাট আমি কিছু বলতে তো পারছি না যে ওটার জন্য হয়ে থাকতে পারে প্রবলেমস বা ইত্যাদি।" এনিওয়েজ এখনটা অনেকটা সময় কেটে গেছে। যেটাই হয়তো খারাপ ঘটার ছিল সেটা একটা টাইমে কেউ ঘটিয়েছে বা কোনোভাবে ঘটেছে হুম। মানে হুইচএভার দ্য কেস ইস কিন্তু এখানে আমি যেটা বুঝলাম যে কোনোভাবে তার একটা প্রভাব ছিল। তারপরে সেটাকে সে নিয়ে যায় পুলিশ এসছিল দেখতে ইত্যাদি। তো সেই সমস্ত হয় আরকি। তো সিমিলারলি তুমি যেটা রেফারেন্স দিলে, সেই রেফারেন্সেও আমি এইরকমই কিছু বুঝতে পারলাম যে কেউ হয়তো ক্ষতি করেছে হুম। বা চায়নি যে বংশবৃদ্ধি হোক বা হোয়াটএভার মানে এইগুলো সাংসারিক অশান্তি সৃষ্টি করে অনেক সময় হুম। এবং তার জন্য আলাদা কিছু টেকনিক আছে মানে বাড়ি বন্ধ করা যায়। দেহ বন্ধ করা যায়, বাড়ি বন্ধ করা ওকে। যায়। দেয়ার আর টেকনিকস ফর দ্যাট। তো কিছু সামগ্রী লাগে যেগুলোকে হয়তো অনেক বাড়িতে দেখবে কোনো পুটলি করে গেটের সামনে বাঁধা আছে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? বা ইত্যাদি অনেকে ঘুঙুর বেঁধে রাখে। ঠিক আছে? নন বেঙ্গলিরা করে বেশি এটা, নর্থ ইন্ডিয়ানসরা। তো এই ধরনের অনেক কিছু জিনিস আছে যেগুলো করে রাখলে একটা পজিটিভ জিনিস মেইনটেইন করা যায়। তো এবং বাড়িতে যাতে মা
মা লক্ষ্মী প্রবেশ করে, তার জন্য আলাদা কিছু রেমেডিস আছে। বাড়ির সামনে কাঁচা দুধ দিয়ে যদি কেউ মানে হুম, পরিষ্কার করে ওই জায়গাটা, হুম, একদম সামনে সদর দরজার কাছটা, তাহলে বাড়িতে ওয়েলথ এর মানে যে আকর্ষণ সেটা থাকে, ভালো হয় ইত্যাদি। এরকম নানান রকম টেকনিকস আছে যেগুলোতে এইগুলো কাটানোর কাজ করা যায়। তো এরকম বাস্তুতে প্রবলেম থাকলেও হয় অনেক সময়, আমরা দেখেছি। যেরকম ধরো সাউথ ওয়েস্ট যে কর্নারটা, হ্যাঁ, হ্যাঁ। ওখান থেকে মানে বলা যেটাকে হয়, আমরা ঈশান কোণ বলি। না, না, ঈশান কোণের ঠিক উল্টো দিক। ও আচ্ছা, উল্টো দিকটা। ঠিক উল্টো দিকটা হচ্ছে ওই জায়গাটাকে বলা হয় অ্যানসেস্টেরিয়াল ব্লেসিংস এর জায়গা। হুম, তো ওখানটা থেকে বেসিক্যালি বলা হয় কোনো অশরীরী প্রবেশ করতে পারে বাড়িতে। বেসিক্যালি ঈশান কোণে ঠাকুর রাখা হয়। হ্যাঁ, ওটা ঠাকুরের প্রবেশের জায়গা, এবং তার ঠিক অপোজিটটায় উল্টোটা। মানে কোনো খারাপ কিছু প্রবেশ করার জায়গা। তো ওখানে যদি খোলা জায়গা থাকে, তাহলে সেখানে প্রবলেম আসতে পারে। তো ওখানে আমরা রেকমেন্ড করি কি পঞ্চমুখী হনুমানজির ছবি যদি ওখানে কোথাও ওই কর্নারে প্লেস করে দেয়া যায়, সেটা ভালো হয়। এছাড়া ওখানে আমরা অ্যানসেস্টেরিয়াল ব্লেসিংস এরও জায়গা। তো পূর্বপুরুষদের থেকেও প্রাপ্তির জন্য হুম, নানান রেমেডি আছে ওখান থেকে। এবং ওখানকার প্রত্যেকটা জোনের স্পেসিফিক কালার হয়। সে কালার দিয়ে অনেক সময় আমরা ব্যালেন্স করাই। তো সাউথ ওয়েস্টের কালার হচ্ছে ইয়েলো। ইয়েলো কালার যদি কেউ সাউথ ওয়েস্টে করে রাখে, তার ইন জেনারেল রিলেশনশিপে কখনো কোনো প্রবলেম আসবে না। আর আচ্ছা। ওখানে যদি কালার অন্য কিছু করা থাকে, ধরো সবুজ হুম, কেউ করে হুম, রেখেছে, তাহলে শিওর শিওর ওখানে কিছু রিলেশনশিপ মানে প্রবলেম আসবে। ধরো বন্ধু-বান্ধব তোমার যে আছে, হঠাৎ করে তাদের সাথে ঝামেলা হয়ে গেল, হুম, রিলেশন কেটে গেল ইত্যাদি এরকম। এবং ওখানে ধরো কোনো পার্টিকুলার কোনো টয়লেট করা হয়েছে ভুল করে বা ইত্যাদি কিছু হয়েছে, হুম। তাহলেও এই ধরনের ভৌতিক ঘটনা সে বাড়িতে হতে পারে। বিকজ ওই পার্টিকুলার ডাইরেকশনটা বা জোনটা এইরকম কিছু করাতে পারে আরকি। আচ্ছা ধরো সুজন্মদা, এখন তো বেশিরভাগ সব ফ্ল্যাট হচ্ছে, সেখানে আমাদের কিছু করার, ধরো ওইখানে বাথরুম হয়েই গেল, তখন তারা কিভাবে কি করবে? তার জন্য কারেকশনস আছে। হয় কোনো কালার দিয়ে ব্যালেন্স করতে হবে, বা নইলে কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে হবে সেখানে। আর হুম, এমনিতেও টয়লেটের জন্য স্পেসিফিক বাস্তুতে কিছু রেমেডিস হয়। যেটা হচ্ছে প্রত্যেকটা ডাইরেকশনের মেটাল হয়। তো মেটালের স্ট্রাইপস কিনতে পাওয়া যায়। হুম, সেটাকে যে কমোড বা যেটা আরকি মানে আমাদের হুম। ল্যাট্রিন এর যে স্পেস থাকবে, সেটাকে ঘিরে দিতে হয় ওই পার্টিকুলার মেটেলটা দিয়ে। আচ্ছা, তো এরকম মানে এটা খুব বেসিক বাস্তুর জিনিস আরকি। এগুলো করে নিলে অনেকটা রেকটিফাইড থাকে। রেক্টিফাইড থাকে। আর যে প্রবলেম যে সবার হবে তাও নয়। যে ওখানে থাকছে তার বার্থ চার্টের উপরেও এটা অনেকটা ডিপেন্ড ডিপেন্ড করবে। প্রবলেম করছে। নাও হতে পারে তার, এইরকম। ওকে। হ্যাঁ, আজকের বিষয়টা, তুমি একজন সাকসেসফুল অ্যাস্ট্রোলজার। তো আজকের বিষয়ে আমরা কথা শুরুই করলাম, উম বা কথা বলছি ব্লাক ম্যাজিক নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে। তার কারণ হচ্ছে যে আমাদের সঙ্গে এখন ফেসবুক আসার পরে বা এই বিষয়টা যখন আরো জনসমক্ষে এসেছে, মানে তান্ত্রিকরা হোক বা বিভিন্ন বিষয়রা ফেসবুকে মানে ডিজিটালি অনেক বেশি প্রমোশন পাচ্ছে, তখন আমাদের এই কাজগুলো করার প্রবণতাটাও বাড়ছে। তো এবার সেক্ষেত্রে মানুষ এখন বুঝতে পারে না যে দর্শকরা অনেক কমেন্টসেও আমি পেয়েছি যে এগুলো আমার সঙ্গে হচ্ছে, বা আমাদের ইউটিউব চ্যানেলেই এসেছে যে এইরকম এরকম ঘটনা ঘটছে, আমি কার কাছে যাব? কারণ এই প্রফেশনে তুমি নিজেও বলছিলে যে এত বেশি চারিদিকে ফেক, তো সেইখানে এত বেশি হিপোক্রেসি, তো সেখানে তারা কি করবে? এই জন্য আমি আরো বেশি করে যেগুলো কমন থিংস আমাদের সঙ্গে রেগুলার লাইফে হয়ে চলেছে সেগুলো নিয়েই আরো কথা বলছিলাম। সেজন্য তো আরো কতগুলো জিনিস জানার আছে, যেগুলো আরো আমারও ফেসবুক থেকেই দেখা আরকি। আরো বেশি করে উঠে আসছে। হুম। সেগুলো হচ্ছে বশীকরণ, বান মারা, মানে বা এই ব্লাক ম্যাজিক কত প্রকারের হয়, বা আরো যেটা স্পেসিফিক কোয়েশ্চেন যদি আমি বলি, কিভাবে বুঝবো যে আমার উপরেই কিছু করা হয়েছে? ওয়েল, এটার জন্য স্পেসিফিক একটা রেমেডি শেয়ার করছি, যেটাতে তুমি বুঝতে পারবে যে তোমার উপরে কিছু এফেক্ট করছে কিনা। ওকে। তো আ সবার ১ম যেটা করতে হবে সেটা হচ্ছে যেকোনো দিন রাত্রির বেলা ঘুমোবার সময় একটা তামার কোনো ভেসেলে, মানে গ্লাস হতে পারে বা ঘটি হতে পারে ইত্যাদি, তার মধ্যে জল নিতে হবে। মাথার পাশে রেখে ঘুমোতে হবে রাত্রির বেলা, এবং সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে ওই জিনিসটা নিয়ে, পুরো জলের পাত্রটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে কোনো একটু মানে একটু ডিস্টেন্সে কোনো গাছে, ছোট গাছে ওই জলটা ফেলে দিতে হবে। এবং ডিসট্যান্স যদি বলতে একদম বাড়ি থেকে বেরিয়ে বাড়ি গিয়ে? থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও,
ঠিক আছে? কোনো ছোট গাছ রাস্তাঘাটেও ফেলতে পারো, কোনো তাতে অসুবিধা নেই। সেই জলটা ফেলে যদি গাছটা মারা যায় কিছুদিনের মধ্যে, ১-২ দিনের মধ্যে, তাহলে বুঝবে। মানে আমি স্যাপলিং বলছি, গাছ মানে বড় গাছে করলে হবে না এফেক্ট। হ্যাঁ। একদম স্যাপলিং ছোট গাছে যদি জলটা ফেলো, এবার ৩ দিন তুমি ওটাকে একটু ওয়াচে রাখলে, তো তুমি যদি দেখো যে গাছটা কোনোভাবে মানে কি বলবো নষ্ট হয়ে নষ্ট যাচ্ছে হয়ে বা যাচ্ছে। মরে যাচ্ছে ইত্যাদি, তাহলে বুঝতে হবে কিছু একটা তোমার প্রবলেম রয়েছে। আচ্ছা, মাথার পাশে বলতে টুলে বা যেখানে মাথার পাশে মানে বেডের যেকোনো পাশে, পাশে? হ্যাঁ, বেড সাইড টেবিল বা ধরো কোনো এমনি জাস্ট নিচে রেখে দিলে আচ্ছা, যে দিকটায় তুমি ঘুমোচ্ছ ইত্যাদি এরকম। আচ্ছা। আচ্ছা, কত ধরনের বশীকরণ হোক বা আরো যা কিছু রয়েছে, কালো জাদু বেসিক্যালি বান মারা যেটাকে আমরা বলি খুব খতরনাক জিনিস। সেগুলো কত প্রকার রয়েছে কিভাবে? অনেক প্রকারের হয়। দেখো এটা তো বেসিক্যালি শর্ট কর্ম তুমি জিজ্ঞেস করছো। মারণ, উচ্চাটন, বশীকরণ অ্যান্ড থিংস লাইক দ্যাট। তো এই জিনিসগুলো বেসিক্যালি দেখো আ করার বিভিন্ন টেকনিক আছে। তো ইউজুয়ালি যেটা মানে খুব ভালো কাজ হয় এফেক্টিভ যেগুলো, সেগুলো হচ্ছে ধরো কোনো হোমযজ্ঞ করতে হয় এবং তার মধ্যে স্পেসিফিক দ্রব্য দিয়ে করতে হয়। ঠিক আছে? যেরকম আ পান এবং তার সাথে দুধ। ঠিক হুম, আছে? এটা দিয়ে চামুন্ডা হোম করা সম্ভব। তো হুম, চামুন্ডা ইজ মেইনলি এ ডেটি। আ তার ছবিটা এরকম কি যেখানে তার হাতে একটা রক্তের বাটি আছে। হুম। শি ইজ দ্য ডেটি ফর তোমার বশীকরণ তুমি বলতে পারো। ওকে। বশীকরণে খুব ভালো এফেক্টিভ মানে কাজ করা যায় এই ডেটিকে দিয়ে। তো ধরো সেক্ষেত্রে এই পান আর দুধ, কাঁচা দুধ এবং পান দিয়ে তোমাকে হোমটা করতে হবে। তো এবারে যে সাধক ধরো এই হোমটা করবে, তার সাধন শক্তির উপর অনেক কিছু নির্ভর হুম, করবে যে তার সাধনার পাওয়ারটা কতটা। সে কতদিন সাধনা করছে, সে কতটা স্পিরিচুয়াল নিজে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে, সে সংসার করছে না করছে না, ইত্যাদি নানান রকম ব্যাপার রয়েছে। তো এই যে পার্টিকুলার আমি একটা জিনিস বললাম, এরকম নানান রকম এলিমেন্টস রয়েছে। তো এই এলিমেন্ট দিয়ে করাটা খুব টাফ। তুমি ভাবো তুমি একটা তোমার সামনে একটা যজ্ঞ হচ্ছে, আগুন জ্বলছে। তো তুমি আগুনে যদি কাঁচা দুধ দাও, তো আগুনটা তো নিভে যাওয়ার চান্স ম্যাক্সিমাম। তো সেখানে তোমাকে সেই এক্সপার্টিসটা তোমার চাই যে আচ্ছা ওটা নিভবে না এবং সাথে, সাথে ওটাকে চালু রেখে যত সংখ্যকই সংকল্প নিয়ে থাকবে সাধক হুম। যে আমি এত সংখ্যক মন্ত্র জপে আমি আহুতি দেব, সেইভাবে সেটা ক্রিয়াটা করা সম্ভব। এগুলো ছাড়া নানান রকম অন্য ক্রিয়া হয় যেগুলো সর্ষে দিয়ে করা যায়, বশীকরণের ক্রিয়া নানান রকম আছে। অনেক সময় দেখেছি পুতুল দিয়ে, ওগুলো দেখো কি পুতুলের হাত বলবো? পা কেটে। প এটা তো দেখো সে তো ভুডুও আছে যেটা আমাদের কালচারে হুম, বিলং হুম। করে না। কিন্তু এই সমস্ত জিনিস যেগুলো বান মারা বা ইত্যাদি তুমি বলছো মারণের অ্যাক্টিভিটি লেভেলস, তো এরকম অনেক কিছু আছে। শ্মশান থেকে ধরো কোনো ওই আ মৃত ব্যক্তির সাথে যে ওই হাঁড়ি টাইপের থাকে ওটার ভাঙা দিয়ে তার মধ্যে অনেক কিছু এঁকে-টেকে কিছু অনেক কিছু করা যায়। এবার দেখো এখানে মুসলিম তন্ত্র মানে সুলেমানি এবং হুম, যারা হিন্দু তান্ত্রিক হয় তারা বোথ ওয়েজ জানে। মানে আমরা এরকমও প্রয়োগ করে থাকি যেটাতে ওই পার্টিকুলার তন্ত্র দিয়ে কিছু করতে হবে। এখানে রিলিজিয়নের কোনো সেরকম মানে ইয়ে নেই যে ওই রিলিজিয়নের কিছু করা যাবে না বা ইয়ে। মানে কেউ উল্টোও করতে পারে। মানে কেউ ধরো আচ্ছা। মানে হিন্দু তন্ত্র করছে বা সে বাই রিলিজিয়ন অন্য কোনো রিলিজিয়নের। তো এইরকমও অনেকেই করে থাকে। এবং তার সাথে, সাথে ধরো বিদ্বেষণের ক্ষেত্রে এরকম কিছু এলিমেন্ট লাগে যেগুলো ধরো মানে এখন পাওয়াটা খুব মুশকিল। ধরো লেখা আছে যেটা বইতে, হুম, হুম। সেরকম আমি কিছু একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো নিয়মের একটা ব্যাপার আছে, বিধি। বেসিক্যালি বিধি ছাড়া কোনো কিছু মানে সম্পূর্ণ হবে না। বিধিটা মানতে হবে। যে এইটা এই পার্টিকুলার জিনিস দিয়ে করলে বা এই দ্রব্য দিয়ে করলে তখনই এটা এফেক্টিভ হবে। সো বিদ্বেষণের ক্ষেত্রে আ এরকম আ আছে তোমার পেঁচার পালক, ঠিক আছে? আর কাকের পালক দিয়ে হোম করতে হবে। ঠিক আছে? নাও আজকালকার দিনে এটা পসিবলই নয় যে কেউ এই জিনিসগুলো ১ম এ জোগাড় করবে। হ্যাঁ, এর আলাদা মার্কেট আছে, এর আলাদা একটা ইয়ে আছে। আই এম নট এনকারেজিং এনি কাইন্ড অফ পোচিং অর এনি অ্যাক্টিভিটি টুয়ার্ডস দিস। বাট যেহেতু আমরা এই টপিক নিয়ে কথা বলছি, তাই আমরা হ্যাঁ, মানে আমি এক্সপ্লেইন করছি যে এটা আজকাল পসিবল নয়। যেরকম মায়ান নিয়ে লোকে অনেক কথা বলছে হ্যাঁ। আ আমাদের গৌহাটিতে। যে এরিয়াতে বলা হয় যে মানুষজন গেলে ছেলেরা গেলে তাদেরকে অ্যানিমালস করে রেখে দেওয়া হতো, ছাগল-টাগল করে হুম। রেখে দেওয়া হতো। তো সেটা কোন সময়ে? এখন মায়ান অনেক ডেভেলপ করে গেছে। এখন হয়তো বংশ পরম্পরায় যারা তান্ত্রিক তারাও সেইভাবে সাধনা করে না। তো এটা বেসিক্যালি একদম রুরাল এরিয়াস ইত্যাদি সেখানে এগুলো পসিবল। হ্যাঁ। কিন্তু সেখানেও একটা একটা মানুষ একটা পার্টিকুলার যজ্ঞ করার জন্য এতটা টাইম স্পেন্ড করবে না।
ঠিক আছে? একটা যজ্ঞ করতে গেলে তাকে তাহলে পুরো দিনটা দিতে হবে বা হয়তো ২ দিন, ৩ দিন, ৪ দিন দিতে হতে পারে। ঠিক আছে? টাইম টু টাইম এখানে ভ্যারি করে ২১ দিনের কোনো ক্রিয়া আছে, সেটা করতে হবে। তো এত টাইম অ্যান্ড মানে এরকম সময় দিয়ে কেউ কাজটা করবে বলে আমার মনে হয় না হুম, সঠিকভাবে। তার কারণ দেখো কত টাকা একটা এরকম কেসে কেউ পেতে পারে, ঠিক। তাই না? তো এবারে সেই জন্য আমার মনে হয় না এগুলো এখন যেভাবে হচ্ছে বা যেভাবেই যারা যেভাবে মার্কেটিং করছে, যেগুলো আমরা অনেক সময়ই মানে চলে আসে রিলসের হুম, মাধ্যমে বা হুম, ইত্যাদি। হুম। তো সেগুলো দেখো তাদের আ কিছু ক্ষমতা থাকতেই পারে। তারা হয়তো সেটা অ্যাকোয়ার করেছে এবং সেটা দিয়ে তারা তাদের বিজনেস করছেন ইত্যাদি। মানে এইগুলো করে কি একটা মানুষকে মেরে ফেলা সম্ভব? হ্যাঁ, সম্ভব, সম্ভব। কিন্তু এখানে একটা বড় আ মানে জায়গা আছে সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যালি চার্ট যদি পারমিট না করে যে তোমার ব্ল্যাক ম্যাজিক এফেক্ট করবে কিনা, তাহলে মানে সেটাকে আগে ইভ্যালুয়েট করা দরকার। তোমার চার্টে যদি এরকম কন্ডিশন হয়ে থাকে যে তোমার এরকম ব্ল্যাক ম্যাজিক তোমার উপর কেউ করলে তুমি এফেক্টেড হবে, দেন অনলি ইট ইজ পসিবল। তার কারণ এই ধরনের তান্ত্রিক ক্রিয়া অনেক সময় বিফলে যায়। খুব ভালো করে কেউ ক্রিয়া করেছে ৩ দিন, ৪ দিন, ২১ দিন, ৪৩ দিন যেভাবেই হোক ক্রিয়া করেছে। কিন্তু সেটা কোনো সুফল আসেনি। এরকমও হয় অনেক সময়। কেস ফেলিউরস হয়। তখন এগুলো তো গ্যারান্টিড সাকসেস কেউ করতে পারবে না কখনোই। যা হুম, বলছে মুখের কথা বলে। কিন্তু এটা আল্টিমেটলি এখানে কোনো এই ধরনের দেখো যেটাই জোর করে করানো সেটাই তন্ত্র। ঠিক আছে? যেটা তোমার কপালে নেই ঠিক। সেটাকে নিয়ে আসাই হচ্ছে তন্ত্র বেসিক্যালি। সো বা এই যে পার্টিকুলার জিনিসটাকে নিয়ে কোনো কাজ করা বা মানে এটাকে নিয়ে ধরো কোনো কারোর ক্ষতি করে দেওয়া বা ভালো করা বা হুম, কাউকে হুম, অ্যাট্রাক্ট করা ইত্যাদি, এগুলো পুরোপুরি সাধনা শক্তির ওপর ডিপেন্ডেন্ট, গুরু বিদ্যা এবং গুপ্ত হুম, বিদ্যা। হুম, তো গুরু যেভাবে শেখাবে শিষ্যকে সেইভাবে সে শিখবে এবং নেক্সট লেভেলটাও সেইভাবে সে এগোবে। ঠিক। আর তুমি যেটা আ প্রশ্নটা করলে আমি একটুখানি কথায় হুম, হুম। হারিয়ে গেছি। তো তুমি বলছিলে যে এটা মানে সম্ভব কিনা? হ্যাঁ, তো এটা তখনই সম্ভব যখন হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যালি তার জন্মছকে এরকম ছক। কানেকশন রয়েছে যে সে এটা এফেক্টেড হতে পারে। এবং তার জন্য স্পেসিফিক্যালি আমরা অন্য কোনো রেমেডি করাই। যাতে তার ওটা মানে ওই পার্টিকুলার জোন থেকে কোনো প্রবলেম না আসে। মানে তার জন্য অ্যাস্ট্রোলজিক্যালি সেইটা পুরোপুরিভাবে কাটিয়ে দেওয়া সম্ভব। হ্যাঁ, ওটাও কোনো ডেইটির হেল্প নিতে হয়। তখন আমরা নিঃসিংহ কবচ আমরা প্রেসক্রাইব করে থাকি ইউজুয়ালি। হুম, এখানে অনেক আরো অন্য দেবদেবী রয়েছে, প্রত্যঙ্গিরা প্রয়োগ করা যায় হুম, বা হুম, ইত্যাদি। সেগুলো তাকে কোনো একটা প্রোটেক্টিভ কিছু দেয়া হলো, কোনো কবচম বা ইত্যাদি। তাবিজ ইজ নট মানে সামথিং হিন্দু। তো তাবিজ হচ্ছে যেটা হুম। মানে মুসলিম টেকনিকে মুসলিম। বানানো সেটা। আর আমাদের টেকনিকে যেটা সেটা কবচম। সো কবচম ইজ a ভেরি স্পিরিচুয়াল স্ট্রং একটা থিং যেটাকে বানানোরও অন্য প্রসিডিউর হয়। লোকে ভাবে এটা নিয়েও একটা মানে মিসকনসেপশন রয়েছে। সেটা হচ্ছে নরমালি যেটা পুরোহিতরা করে থাকেন যে কোনো হাওয়ান করলো, হ্যাঁ, সে হাওয়ানের যে আঁশ থাকবে হুম, অ্যাশেস সেটাকে দিয়ে মাদুলি বা কবচ বানিয়ে দেয় অনেক ক্ষেত্রে। কিন্তু আমরা ওভাবে বানাই না। অবভিয়াসলি ওটা একটা পার্ট এবং ওটা একটা টেকনিক। তো ওটা আরো মানে যারা ধরো মানে তন্ত্রের ওপর দিয়ে কিছু করবে, তো সেটার জন্য আলাদা স্পেসিফিক কিছু মন্ত্র হয়, লেখার কালিটা বানাতে হয় হুম, এবং সাথে অন্য দ্রব্যাদি দিতে হয়। ঠিক আছে? অন্য কিছু মূল লাগতে পারে। পার্টিকুলার নক্ষত্র রয়েছে, সেই নক্ষত্রে বানালে বেটার হতে পারে। বা যে সাধক বা যে অ্যাস্ট্রোলজার সেটা বানাচ্ছে তার আ নবতারা অনুযায়ী যে কোন নক্ষত্রে করলে সেটা বেটার এফেক্ট করতে হুম। পারে। অল অফ দিস আর রিলেটেড। তো এই জিনিসগুলো করানো যায়। অনেক তামঝাম রয়েছে তাই জন্য। একদম। নইলে কাজ করবে না হুম। জিনিসটা। আচ্ছা সুজনা তোমার কাছে তো নানান রকম কেসেস আসে। হুম। তো তার মধ্যে তুমি যদি আমাদের কিছু ঘটনা আমাদেরকে শোনাও। কেসেস বলতে দেখো আমি বেসিক্যালি আমি কোনোদিনও কোনো ক্লায়েন্টের কোনো কিছু কেস আমি খুব একটা শেয়ার করি না। তুমি নাম না করে তোমার যেগুলো মানে মনে হয়েছে যে এগুলো মানে দেখো আমার খুব জীবনে একটা মজার এতক্ষণ তো আমরা মানে এই ব্লাক ম্যাজিক ওরিয়েন্টেড জিনিসপত্র নিয়ে আলোচনা করলাম। তো আ আমি কোনো ব্লাক ম্যাজিক করি না। I believe in হোয়াইট ম্যাজিক অ্যান্ড পজিটিভিটি। তো লোকেরা আমার কাছে কাটাতে আসে। কিন্তু হ্যাঁ, আমি কিছু এই ধরনের করি না। মানে আ কোনো খারাপ কাজ আমি করি না। একদমই আমি সেটাই জিজ্ঞাসা আমি করলাম। এটাকে প্রমোটও করি না, হ্যাঁ। এবং তো তোমাকে একটা মজার ঘটনা বলি। এটা হচ্ছে আমার দিল্লির এক ক্লায়েন্ট। তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে তারা আসামিজ। তো আসামে থাকেন এবং তার রিলিজিয়ন আলাদা। তিনি মুসলিম ব্যাকগ্রাউন্ডের। তো উম উনি কোথাও থেকে আমার একটা Spotify তে পডকাস্ট বেরিয়েছিল। আজ থেকে প্রায় ২ বছর আগে। হুম, তো ইন্ডিয়ান LGBTQ কমিউনিটির একটা পডকাস্ট ছিল। তো হুম, তারা আমাকে গেস্ট হিসেবে ওখানে হুম, তাদের পডকাস্টে ডেকেছিল। ইয়ারলি প্রেডিকশনস করেছিলাম সে সময়।
তো সেটা শুনে কোনোভাবে কোনো একটা রেফারেন্স থেকে উনি কানেক্ট করেন। তো উনি নিজের ভাইয়ের জন্য দেখিয়েছিলেন। তো ভাই আসামে থাকে। তো আমাকে বলছে যে দেখো তুমি ওর একটা অ্যাফেয়ার চলছে এক্সট্রা ম্যারিটাল। তো এটা কি করা যায়? তুমি কি দেখছো বা কি দেখতে পাচ্ছ? এদের কি মানে আদৌ সংসারটা টিকবে নাকি কি হবে? তো এবারে আমি খুব উদ্ভট প্রেডিকশন করি। আমি বলি যে দিস পারসন ইজ গোয়িং টু গেট ম্যারিড অ্যাগেন, সেকেন্ড ওয়াইফ হবে এবং দুটো ওয়াইফই থাকবে। ঠিক আছে? এবং ওনাদের রিলিজিয়নে সেই মান্যতা রয়েছে। তো সেই মান্যতা দিয়েই তো আমাকে বলছে যে, "আচ্ছা তুমি এরকম কেন বলছো? দুটো ম্যারেজ হলে তো সংসারে অশান্তি হবে বা ইত্যাদি নানান রকম প্রবলেম হতে পারে।" আমি বললাম যে, "না দেখুন আমি যা কানেকশন দেখছি দুটোই ম্যারেজ হবে এবং দুজনেই থাকবে। হ্যাঁ, সেটা ভবিষ্যতে কিছু সাংসারিক অশান্তি যেরকম মানুষের হয়ে থাকে সেরকম হতেই পারে। অ্যান্ড যাকে বিয়ে করা হবে মানে সেকেন্ড ম্যারেজটা যার সাথে হবে, শি ইজ অলরেডি প্রেগনেন্ট। অ্যান্ড যখন বেবি হবে তখন এই বেবি টুইনস হবে।" সো দিস ইজ লাইক ওয়ান অফ দ্য বেস্ট প্রেডিকশনস অফ মাই লাইফ, যেটা আমি মানে তারপরে এই প্রেডিকশন যখন মেলে মোটামুটি বিয়েটা হয়, উনি আমাকে জানান, নোটিফাই করেন। বিয়ের পরে তারপরে 4 মান্থস পরে বেবি ডেলিভার হয়। সো এবার যখন টুইনস হয়েছে তখন উনি আমাকে পুরো মানে ওনাদের ওই আফগান ড্রাই ফ্রুটসের বিজনেস। তো শি সেন্ট মি এ লট অফ মানে ড্রাই ফ্রুটস এই ধরনের উনি পাঠিয়েছিলেন। তো ওনার সাথে এখনো আনবিলিভেবল। এরকম একটা রয়েছে। তারপরে আমি আরেকটা কেস শেয়ার করছি। এটাও আমার মানে আমার লাইফে খুব মানে বড় কেস এটা। সেটা হয়েছে কি আমার দিল্লিতে ডেলি বেসড ক্লায়েন্ট আমার আবার নন বেঙ্গলি আর ওই পডকাস্ট থেকেই পাওয়া ক্লায়েন্ট। তো মেয়েটি আমাকে দেখিয়েছে এবং তারপরে তারও সেকেন্ড ম্যারেজের একটা ব্যাপার চলছিল। তো তার সেকেন্ড ম্যারেজ সাকসেসফুলি হয়। আমার কাছে আসার পরে আমি যেভাবে গাইড করেছি সেভাবে তিনি সবকিছু করেছেন এবং সেটা হয়ে যায়। এবারে তিনি তার ভাইয়ের জন্য আমাকে দেখাতে চাইছেন। তো ভাই থাকে কানাডাতে। তো এবার টরন্টোতে মোস্টলি। তো টরন্টোতে এবার কি হয়েছে, উনি থাকেন এবং আমি একটা প্রেডিকশন করেছিলাম যে দেখো ওয়াইফ কিন্তু কোনোভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের একটা কেস দেবে। তো যা রেমেডি আমি বলছি সেগুলো করিয়ে নাও। তো ওনারা রেমেডি প্রসিড করেন। ঠিক আছে? মানে দে ইনভেস্টেড অন মি। তো এবারে টাকা খরচা করে রেমেডি আমি করে দিই এবং আই সেন্ড দ্যাট পার্টিকুলার রেমেডি টু ক্যানাডা। তো এবারে কোনো জেমস্টোন তো পাঠানো যায় না আমাদের এখান থেকে। তো আমি একটা কাওয়াচাম পাঠিয়েছিলাম। তো গোল্ড সিলভারে পাঠানো যায় না। I made it in bronze। তো এবারে তোমার ওটা পাঠানোর পর কি হয়, উম ওনার যে ওয়াইফ, তো সে হঠাৎ বলছে যে, "তুমি এসব কি পড়ছো? তোমার দিদি তোমাকে তোমার দিদি বা বোন তোমাকে এই সমস্ত বলেছে, বুঝিয়েছে। আমাদের মধ্যে যা ঝামেলা আছে তখন আমরা সলভ করে নেব। কেন একটা অ্যাস্ট্রোলজারের তুমি কথা শুনে এই সমস্ত আমাদের সাংসারিক অশান্তি হতেই পারে। তো তুমি কেন মানে এরকমভাবে এই জিনিসটাকে পড়বে?" তো এবারে ওটাকে খুলিয়ে কোনোভাবে ড্রয়ারে বা কোথাও একটা রেখে দিয়েছিল। পড়ায়নি। তো এবারে পরে আমি যখন অন্য কোনো একটা কনসালটেশনের সময় আমি জিজ্ঞেস করেছিলাম যে, "কি হলো? তোমার ভাইকে যে ওটা দিয়েছিলাম, তোমার ভাই ওটা পড়ে আছে তো? সবকিছু ঠিকঠাক তো?" 3 মান্থস পরে আমি একটা রিপোর্টিং নিই। তো আমাকে বলল যে, "না দেখো, আ ভাই তো ওটা পড়ছে না। তার কারণ ওদের ওখানে এরকম রুলস আছে কি যেখানে কাজ করতে যায় সেখানে ফুল বডি ওদের চেক হয়। কোনো মেটাল বা কিছু ওরিয়েন্টেড কিছু রাখতে হুম। পারবে না।" আমি বললাম, "আচ্ছা এটা তো খুব উদ্ভট ব্যাপার।" আমি বুঝলাম কিছু একটা এক্সকিউজ দিচ্ছে। তা আমি বললাম যে, "ঠিক আছে দেখো তোমরা খরচা করেছো, এখন যদি খরচা করার পরেও কেউ না পড়ে সেটা আমার রেসপন্সিবিলিটি না।" তো আমি কথাটা কাটিয়ে দিলাম। আফটার দ্যাট মোটামুটি ধরে নাও আফটার 3 মান্থস টাইম পিরিয়ড হঠাৎ আ সন্ধেবেলা ৭:৩০ নাগাদ একদম পুরো এক্সাক্ট টাইম আমার মনে আছে। ৭:৩০ বাজে আমায় কল করেছে মেয়েটি। কল করে বলছে যে, "সুজানা, আই নিড ইউর হেল্প। আমার এক্ষুনি কিছু একটা আমাকে এরকম করতে হবে। মাই ব্রাদার ইজ ইন ডেঞ্জার। ওর এগেইনস্ট এ ডোমেস্টিক ভায়োলেন্স এর কেস দিয়েছে এবং কপস আর ইন, ফিমেল কপস এসেছে ওখানে, পুলিশ এসছে কানাডাতে এবং ওরা নিয়ে গেছে ভাইকে। অলরেডি মানে আ যা করার ওরা প্রসিডিংস স্টার্ট করে দিয়েছে। কিছু করে মানে আমাকে বাঁচাও, মানে আমার ভাইকে বাঁচাও।" তো আ খুব স্পেসিফিক বেইলের রেমেডিস হয়। ঠিক আছে? তো আমি তখনও এরকম কেস আগে তখনও আমি হ্যান্ডেল করিনি। আমি বেইলের কোনো কেস করিনি। দিস ওয়াজ দ্য ফার্স্ট কেস। তো আমি আ বললাম যে, "ঠিক আছে। কিন্তু তুমি করতে পারবে না।
তোমার পরিবারের সেম ব্লাড লাইনের, মানে এরকম কিছু ব্যাপার আছে। তো সেম ব্লাড লাইনের আমার অন্য কোনো মেল ফিগার চাই। তো বললো যে ঠিক আছে, তাহলে আমার বাবা করতে পারবে। আমি বললাম তুমি সাথে যাবে ঠিকই, তোমাকে আমি আলাদা প্রোটেকশন এলিমেন্ট দিয়ে দেবো, বাট কিছু করতে হবে ক্রিয়া। তো আমি কিছু হয়তো খুব সিম্পল ওয়েতে কিছু একটা ক্রিয়া আমি দিয়েছিলাম, দ্যাট আই এম নট শেয়ারিং হিয়ার, তো বিকজ দিজ আর ভেরি প্রফেশনাল হুম রেমেডিস। হুম তো এবার এই মানে তখন উনি পারফর্ম করেন এই জিনিসটা। আমি কিছু একটা কিনতে বলেছিলাম, তো কিনে সেটা উনি কেনেন রাত ৯টা এরকম টাইম, আর কাজটা করে ফেলেন উনি ৯:৩০ মধ্যে। ঠিক আছে, বাবাকে নিয়ে গিয়ে করিয়ে ফেলেন। রাত্রির বেলা ২:৩০-এর সময় আমাকে মেসেজ করে উনি জানাচ্ছেন যে বেল ইজ ডান। ঠিক আছে, দিস ওয়াজ বট ক্র্যাপ সামথিং। করতে ইচ্ছে করছে। হ্যাঁ, আমার নিজের লাইফে মানে এই সাকসেসটা দেখার পর আমার মনে হয় না ঠিক আছে, আমি কিছু অ্যাস্ট্রোলজি হয়তো শিখেছি তাহলে জীবনে। এত সূক্ষ্ম এইরকম প্রেডিক্ট করা টাইম লাইনে যায়? আল শো ইউ দ্য মেসেজেস আফটার উই আর ডান। আমি এরকম কাজ করেছি। হ্যাঁ, তারপরে আমার কনফিডেন্স লেভেলটা বেড়ে গেছে কি আমি অন্য কেস নিয়েছি। তারপরে আমি ত্রিপুরাতে আমি এরকম আমার এক ক্লায়েন্ট আছে, শি ইজ আ বিগ সেলিব্রিটি ওভার দেয়ার। ওখানকার বেস্ট মানে টপ প্রোফাইল তার কি একটি মেয়ে, সে আমার ক্লায়েন্ট। তো তার ফ্যামিলিরও এরকম একটা মানে ইনসিডেন্ট কিছু হয়েছিল। তার মামা মানে কোনোভাবে আর কি অনেক দিন একটা কেসের মধ্যে ছিল, তো সেটাও বেল আউট করাই আমি। তো এই ধরনের আমার হাতে কোনোভাবে হয়েছে এইগুলো। তো এই আর কি। আমার কাছে বেশ অনেকগুলো জিনিস আছে যেটা নিয়ে আমি তোমার সঙ্গে কথা বলবো। সেটা হচ্ছে বিভিন্ন কুসংস্কার আমাদের মধ্যে প্রচলিত রয়েছে। এবার সেগুলো আদৌ কুসংস্কার কিনা আমি জানি না। মানে আমরা বলে থাকি সেগুলো। তো সেগুলোর আমি একটা চার্ট বানিয়েছি। তো তুমি আমাকে সেগুলো নিয়ে সংক্ষিপ্তভাবে ডিসক্রাইব করবে, ওকে? তো প্রথমেই যাচ্ছি যে বলি হাত চুলকালে টাকা আসে। আসে, এটা সত্যি কথা। এবং টু স্পেসিফিক, ভিনাস মাউন্টের কাছে, মানে এই থাম্ব ফিঙ্গারের যে নিচের পার্টটা, এই পার্টে যদি কোনোভাবে কোনো ইরিটেশন হয়, কোনো ইচিং সেন্সেশন হয়, দিস ওয়ার্কস। ওকে, সেটা এবং ডান হাত না বাঁ হাত? বোথ হ্যান্ডস, এটা মানে দুটোর হাতের মধ্যে যে কোনো হাতে হতে পারে। এবং এখানে স্পেসিফিক একটা রেমেডি আছে। আমরা এটা প্রচুর রিলসেও মানে অনেকে বলেছে, দিস ইজ নট সামথিং নিউ। তো এটা হচ্ছে গোলাপের আতর, টু স্পেসিফিক। হুম এই পার্টিকুলার পজিশনে লাগালে টাকার আসার যে চান্স সেটা হুম বেড়ে যায়। এবং দের আর আদার প্রেশার পয়েন্টস, যেরকম রিস্ট, থাম্ব ফিঙ্গারের নিচে এবং কানের পেছনে, এই কয়েকটা প্রেশার পয়েন্টস আছে। আর যদি কাউকে অ্যাট্রাক্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে নাভিতে। ঠিক আছে? কোনো মিটিংয়ে কাজে লাগতে পারে। ধরো কোনো বড় মিটিং যেখানে যেতে হবে, তোমাকে পুরো মানে চার্মটা নিয়ে নিতে হবে, সেরকম হুম জায়গায় দ্যাট ইজ অ্যাপ্লিকেবল। তো এবারে এই জিনিসটা প্রয়োগটা রেগুলার করতে থাকলে অটোমেটিক, আমি এটা দেখেছি নিজের লাইফে যে এই পার্টিকুলার আতর তো দেখো একটা মানে অয়েল বেসড একটা এসেন্স, যতই হোক। তো এসেনশিয়াল অয়েল কাইন্ড অফ আ থিং হুইচ হ্যাজ নো অ্যালকোহল ইন ইট। তো এবারে এই পার্টিকুলার পজিশনে যখনই কেউ আতরটা দিচ্ছে, একটা স্কিন ইরিটেশন হয়। এটা মানে মেডিকেল দিক থেকে যদি আমি দেখি, তো স্কিনে অনেক সময় মানে ডার্মাটোলজিক্যালি টেস্টেড হয় না আতর। হুম এটা হুম খুব হুম অদ্ভুত ব্যাপার। হুম এখন আজকাল লোকে এগুলো নিয়ে চর্চা করছে, বাট মোস্টলি কি হয়, যখন এটা স্কিনে দেয়া হয় তারপরে ইরিটেশনের কারণবশত এখানে ইচিং হতে বাধ্য। বাট দিস সামহাউ ওয়ার্কস, আমি এটা দেখেছি। ইচিং হচ্ছে তোমার আতর লাগানোর পরে আফটার মেবি তুমি এটা রোজ করছো। তো রোজ করতে 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 তোমার ধরো ৭ দিন পরে তুমি দেখছো হঠাৎ করে চুল করছে। হতেই পারে, বিকজ তুমি এক জায়গায় ওখানে স্কিনের একটা পার্টকে তুমি কোনোভাবে কিছু একটা মানে প্রবলেম কিছু তৈরি হচ্ছে ওখানে। বাট এই হাত চুল করলে সত্যিই টাকা আসে, এটা আমি দেখেছি। আমার অন্তত আমার লাইফ তো হয়েছে। কালো বেড়াল হঠাৎ করে বাড়িতে আসা বা আগমন হওয়া। আমি একটা ঘটনা আগে তোমাকে বলিনি, তারপর আমি ভালো না খারাপ জানতে চাইবো। রিসেন্ট আমি পডকাস্টের শুটিং থেকে বেরিয়েই দেখতে পাচ্ছিলাম যে একটা কালো কুচকুচে বেড়াল, পেটের কাছটা আর নাকের কাছটা সাদা, এরমভাবে অ্যাবান্ডেন্টলি পড়ে আছে। ভীষণ কিউট, একদম ছোট্ট বাচ্চা। দেখে মনেই হচ্ছে যে মায়ের দুধ এখনো ছাড়েনি। তো সেখানে আমি ওকে আদর করছিলাম, আর এত ইনোসেন্ট। তারপর যে দোকানের সামনে ছিল সেই দোকানদার বললেন যে ওটা একটা বাড়ির বিড়াল, ওকে এরকম প্যাকেটে বন্ধ করে ওখানে ওরমভাবে ছেড়ে দিয়ে গেছে। তো আমি ভাবলাম যে কি আমি ও এরভাবে থাকবে, রাস্তার বিড়াল কুকুর মেরেও ফেলতে পারে বা কে দেখবে। আমি জাস্ট ওকে উঠিয়ে নিয়ে চলে গেছি এই পরশুদিন, মানে এই ৩ দিন হলো। সেও কুচকুচে কালো এবং পেটের কাছটা একটুখানি সাদা আর মুখের কাছটা হয়তো অল্প একটুখানি সাদা। তো এটা নিয়ে অনেক রকম কথা শুনেছি। আমি জানি না ভালো না খারাপ। আমার জাস্ট মনে হলো আমি ওকে নিয়ে চলে এসেছি।
এবার তুমি বলো এরকম কালো বিড়াল হঠাৎ করে বাড়িতে আসা বা এতে কোনো মেসেজ আছে বা এটা কোনো ভালো বা খারাপ? আমি তোমাকে দুটো ইনসিডেন্ট শেয়ার করছি। একটা নিজের পার্সোনাল, একটা কোনো ক্লায়েন্টের। সেও তোমাদের প্রফেশনের সাথেই জড়িত। তিনি একজন খুব নামকরা আরজে, দূরদর্শনে কাজ করতেন। আমি নাম নিচ্ছি না। তো তিনি আমার ক্লায়েন্ট। তো ১ম এ আমি আগে নিজের এক্সপেরিয়েন্সটা শেয়ার করি। সেটা হচ্ছে আমি যখন অ্যাস্ট্রোলজি মানে স্টার্ট করছি আমার আগের একটি অন্য ক্যারিয়ারে আমি ছিলাম। তো সেই ক্যারিয়ারের পরে যখন আমি নতুন স্টার্ট করছি, সেই সময় আমার বাড়িতে আ হঠাৎ করে এরকম একটা কালো বিড়াল আসতে শুরু করে। ঠিক আছে? এবং আমার বাড়িতে তো মানে ২ টো মানে টোটাল ৩ টে ঠাকুরঘর বিকজ অফ মানে আমাদের প্রফেশনের হুম, কারণবশত আমার হুম। দাদার একটা আলাদা, আমার একটা আলাদা, মায়ের একটা আলাদা। সো এই যে জিওপ্যাথিক স্ট্রেস বলে একটা জিনিস হয় যেটার কারণবশত অনেক সময় অ্যানিমালস দে গেট অ্যাট্রাক্টেড টু দ্যাট। এটা বাস্তুর পার্ট। তো এটা মোস্টলি মন্দিরের আ থাকে। যেকোনো মন্দিরেই থাকে এই জিওপ্যাথিক স্ট্রেসটা। তো এবার এটার কারণবশত এবার কি হয়েছে, মানে সেই সময় হয়তো মানে we were experimenting with some sadhana and something like that. তো এবার কোনোভাবে চলে এসছে। এবারে এমনি বিড়াল-টিড়াল আসে বাড়িতে যেরকম নরমাল ওরকমই। তো এবারে প্রত্যেকদিন আসছে, এসে কোনো সময় মাছ নিয়ে পালিয়ে যাচ্ছে বা ইত্যাদি। মানে রান্না করা মাছ ধরো ঢেকে দেয়া রয়েছে, তো যেগুলো করে বেসিক্যালি খাবার খুঁজতে এসছে। তো কালো বেড়াল যেহেতু ১ম এ তো কিউরিওসিটি বাড়িতে বললে, "না, কালো বেড়াল কেন?" বা ইত্যাদি। কিন্তু আমাদের বাড়িতে হওয়াটাই মানে ২ জন অ্যাস্ট্রোলজার একই বাড়িতে থাকে। তো এবারে তো হুইচ ইজ নট দ্যাট নরমাল, কালো বেড়াল আসছে কেন? মানে আমাদের আবার অন্যরকম ভিউ পয়েন্ট আছে হুম, সেটা নিয়ে। তো ১ম এ তো তাড়িয়ে দিতাম। তো এবার দেখছি রোজ আসছে। রোজ আসতে এবারে আস্তে আমি গিয়ে ইন্টারঅ্যাকশন স্টার্ট করি বিড়ালটার সাথে। কিছু খেতে দিই। মানে যাই খাওয়া হয়ে যাচ্ছে, হুম, তারপরে যা কিছু বেঁচে রয়েছে সেগুলো অল্প একটু মাছের পোর্শন রেখে হুম। দিলাম। ওটা ওকে দিয়ে দিতাম। এরকম করতাম। করতে পুরো পোষ মেনে গেছিল। মানে একদম আসতো সোজা আমি যেখানে খেতাম সেখানে বসে থাকতো। আর তুমি যেরকম বলছো ঐরকমই ডেসক্রিপশন এর, মানে পুরো কালো, খালি বুকের কাছে অল্প একটু সাদা। তো এবার হয় এরকম যে আমার ক্যারিয়ারে মানে রাইজ হয় ওই বিড়ালটার আসার পর থেকে। কি? মানে আই উড কনসিডার, মানে এই ধরনের কালো বিড়াল যদি ধরো চলে আসে, বাই কালার বা অল্প সাদা রয়েছে বা ইত্যাদি, পুরো কালো হলেও মানে কোনো না কোনোভাবে এটা তুমি বলতে পারো যে কোনোভাবে এটা কিছু না হওয়া কাজ, পুরনো আটকে থাকা কাজ হঠাৎ সাকসেস করিয়ে দিতে পারে, বা ধরো কোনোভাবে আর্থিক উন্নতি ঘটাতে পারে বিড়ালের এভাবে আসা। কারণ বিড়াল হচ্ছে বেসিক্যালি, কুকুর হচ্ছে কেতুর প্রতীক, হুম, বিড়াল হচ্ছে রাহুর প্রতীক জি। অ্যাস্ট্রোলজিক্যালি। এবং একটা আ বিশাল তোমার রেমেডি হয়। সেটা হচ্ছে, একটু শুনতে অদ্ভুত লাগবে। যেহেতু আমরা এই ধরনেরই হুম, মানে হুম, হুম। আজকে পডকাস্টটা করছি। তো আমি শেয়ার করছি। এটা হচ্ছে বিল্লি কা জের বলে, ঠিক আছে? মানে এটা হচ্ছে বেসিক্যালি যখন বিড়াল কোনো বাচ্চা দেয়, ঠিক আছে? বিড়ালের হুম, যখন হুম। চাইল্ড বার্থ হচ্ছে তখন ওই কিটেন্সদের যে womb-টা থাকে সেটা বিড়াল নিজে ছিঁড়ে খেয়ে নেয়। হ্যাঁ। ঠিক আছে? ওই womb-টা যদি কোনোভাবে কালেক্ট করতে দেয় কাউকে, সে হুম। সময় তো দেবেই না দেবেই না। মোস্টলি। হ্যাঁ। বাট সেটা যদি পুরো কালো বেড়ালের কোনোদিনও কেউ কাউকে দেয়, এবং সেটা এগুলো ব্লাক মার্কেটে প্রচুর চলে। নকল জিনিস বিক্রি হয় নানান রকম। তো এই জিনিসটা যদি কিছু স্পেসিফিক কন্ডিশন আছে বার্থ চার্টে, তো তাদের জন্য এটা মানে খুব ভালো একটা জিনিস। তারা যদি এটাকে কোনোভাবে যত্ন করে রাখতে পারে, দেন বলা হয় কোনো টাকার অভাব কোনোদিনও হয় না। স্পেসিফিক্যালি কালো বিড়ালের জির মানে সবথেকে মানে প্লাসেন্টা বা যেটা, ওটা সবথেকে মোস্ট ভ্যালুয়েবল। মানে লক্ষ টাকা দাম চায় এইসবের জন্য। এটা একটা আলাদা দুনিয়া এটা পুরো। কিন্তু I do not encourage any such things, এবং এগুলো করাটা উচিতও নয়। যদি সে কারোর বাড়িতে পোষ্য রয়েছে, সে নিজে থেকে নিতে দিল সেটা আলাদা ব্যাপার। বাট এটা আলাদা করে খুঁজে হুম, অরিজিনাল হুম, কিনা হুম, এসব হুম। কিছু বোঝা যায় না। মেক্সিমামই লোক ঠকে যাওয়ার এটাই। একটা ব্যাপার থাকে। তো এটা না তো এটা একটা তোমাকে এক্সপেরিয়েন্স শেয়ার করি। হুম, আরেকটা হচ্ছে, একটা ক্লায়েন্ট হঠাৎ রাত্রিবেলা, যার কথা বলছিলাম যিনি আ আরজে কোনো। তো উনি ফোন করেছেন, বলছে, "সুজন্য, তোমাকে হঠাৎ কল করছি, একটা ঘটনা ঘটেছে।" আমি বললাম, "কি হয়েছে?" বলছে, "একটা কালো বিড়াল রোজ ২ দিন হলো আসছে। আ আর আমি না খুব মায়ায় পড়ে গেছি। আমার মনে হচ্ছে, দেখো মানে কোনো কালো তো মানে হয়তো কেউ তাড়িয়ে দিচ্ছে পাড়া থেকে, বা মারধর করতে চাইছে বা ইত্যাদি হোয়াটএভার।" তো যেরকম আমাদের একটা মানে সমাজের দিক তো রয়েছে। রয়েছে। কালো বিড়াল পছন্দ করে না লোকে। তো এবারে তারপর উনি বলছেন যে, "আমি বিড়ালটাকে রোজ খেতে দিচ্ছি এখন।"
তো এটা কি খারাপ কিছু হবে? তো আমি বললাম যে, "না, কোনো কিছু খারাপ হবে না। আপনি এবার ভেবে দেখুন। আপনার তো ২ দিন হয়েছে। ২ দিনের মধ্যে আপনি এবার আমাকে ভেবে বলুন যে কোনো না হওয়া কাজ কোনোভাবে এগোতে স্টার্ট করেছে?" বলছে যে, "হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমার একটা জমি আমি সেল করতে চাইছিলাম এবং সেই জমিটা অনেকদিন ধরে সেল হচ্ছিল না। সেটার হঠাৎ ও আসার পর থেকে আমার কেন জানি না মনে হচ্ছে হয়ে যাবে এবং উইদিন আ উইকস টাইম উনি আবার কল ব্যাক করেন। বলছে, "ইটস সোল্ড। ইটস ডান।" যেটা কেসটা মোটামুটি ৩ বছর ধরে ওটা একটা জায়গায় স্টাক ছিল। তো এরকম হয়েছে। এটা তো না হয়ে গেল তারা নিজে থেকে আসছিল। হ্যাঁ। আমি তো গিয়ে তাকে রাস্তা থেকে আনলাম। তাহলে কি দেখো তুমি যেটা করেছো সেটা তো তুমি তোমার কর্তব্য পালন করেছো। একজন মানে আ মানে তুমি তোমার ভালোবাসার দিক থেকে করে থাকো বা তোমার মায়ার দিক থেকে করে থাকো, হুম, তুমি ঠিক কাজ করেছো। তুমি একটা প্রাণীকে বাঁচিয়েছো। তো এটার তো একটা গুড লাক তোমার এমনিতেই থাকবে। তোমারও দেখবে হয়তো নতুন কোনো কাজের অপরচুনিটি চলে আসতে পারে। ঠিক। দিস হ্যাপেন্স উইথ ক্যাটস বিকজ ক্যাটস হচ্ছে রাহুর কারকতত্ত্ব ছাড়া মিডিয়াতে কোনো জায়গা নেই। যাদের কোনোভাবে রাহু স্যাটার্ন কানেকশন রয়েছে জন্মছকে, তাদেরই হচ্ছে এই ক্যারিয়ার হচ্ছে ক্যামেরার সামনে কোনোভাবে তারা। আচ্ছা। ক্যামেরা ইটসেলফ ইজ রাহু। তার কারণ যেটা তুমি নও, তুমি দেখাচ্ছে তোমার ওটা তো মিরর রিফ্লেকশন বেসিক্যালি। ঠিক। তো ওইটা যাদের ভালো থাকে তারাই আজকে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে হুম, মানে খুব নামকরা ব্যক্তিত্ব বা হুম। ইত্যাদি। এর পরেরটায় যাই। যেটা মানে হচ্ছে যে কোথাও শুভ কাজ বা কোথাও যাওয়ার আগে আমরা ডেড বডি দেখতে পাই যখন অনেকে মনে করেন সেটা সেম ডাইরেকশন নিয়ে গেলে মানে আমি যেদিকে যাচ্ছি সেদিকে ডেড বডি যাচ্ছে পাশ থেকে সেটা হলে অশুভ। আবার কোনো সময় যদি আমি যে ডাইরেকশনে যাচ্ছি উল্টো দিকে ডিরেকশনে ডেড বডি আসছে নমস্কার করা সেটা মানে খুব শুভ এই বিষয়টা। এটা দেখো আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সে আমার দুটোই হয়েছে। আর আমি ইন বোথ কেসেস মানে আই পে রেসপেক্ট। আমি নমস্কার করি। সেটা আমি কোনোদিনও কিছু খারাপ কিছু দেখিনি। মানে সেটা উল্টো হলে কি আর সোজা হলে কি। এটা আমরা এটা জাস্ট একটা পুরোপুরি নরমাল কুসংস্কার হ্যাঁ। মেনে নিতে আমি পারি। আমার ব্যক্তিগত জীবনে আমি এটা কোনো এক্সপ্লেনেশন আর অন্য কত ভালোভাবে দিতে পারবো জানি না। বাট কিছু হয়নি ব্যাপারটা। আমরা বলি বাচক নাচা খারাপ। আগেইন আমি এটা মানি না বিকজ এটা ফ্লিকারিং মোস্টলি হয় হচ্ছে মানে টুইচিং আচ্ছা। বা টুইচিং বেসিক্যালি। হ্যাঁ। টুইচিং হয় হচ্ছে যখন ধরো কেউ মানে ঘুমোনোর সময় যদি কেউ কোনো পার্টিকুলার পাশ ফিরে এমনভাবে ঘুমিয়েছে, তারপরে এটা হয়, ইরিটেশন হয়। তো আমার তো এরকম হয়েছে আমি চেম্বার করছি আর আমার মাচকটা লাফাচ্ছে ৩ দিন হয়ে গেল। কন্টিনিউ আমার এই প্রবলেমটা হচ্ছে। নাথিং ব্যাড হ্যাপেন্ড। তো দেন এগুলো এটা উইথ কুসংস্কার হিসেবে আমরা ইট হ্যাজ গট মানতে পারি। নাথিং টু ডু উইথ কুকুর কাঁদলে বলে রাত্রিবেলা কুকুর কাঁদলে বলে কেউ না কেউ মারা যায়। ভেরি ব্যাড ওমেন। খুব বাজে এটা হওয়া। কুকুর কাঁদলে এটা কোনোভাবে প্রথমত হচ্ছে এটা কোনো আশেপাশে কোনো খুব খারাপ এবং পাওয়ারফুল স্পিরিটের আসার সংকেত এবং সেই স্পিরিটটা এসে কোনো সাংসারিক অশান্তি লাগাতে পারে কোনো বাড়িতে বা এরকমও হতে পারে যে কি তুমি যেটা বলছো যে কেউ মারা যায় ২ দিন বাদেই হয়তো পাড়ায় কেউ মারা গেল হুম, ইত্যাদি এটা আমি দেখেছি হয়। এটা হয়। দিস হ্যাপেন্স এবং এই জিনিসটার সাথে কিছু ইরি ব্যাপারও ঘটে অনেক সময় আমার পাড়াতে একবার হয়েছিল। তো আমরা দেখছি কি বাড়ির মধ্যে হঠাৎ করে একটা বাজে গন্ধ বেরোচ্ছে হঠাৎ রাত্রির বেলা। বেশিক্ষণ থাকলো না গন্ধটা দিয়ে চলে গেল। এরকম এক্সপেরিয়েন্সেস অনেকবার হয়েছে এবং কোনোটাই খুব একটা শুভ নয়। ইট ওকে। ব্রিংস ইন সাম কাইন্ড অফ আ মানে ক্ল্যাশ, ফ্যামিলি ক্ল্যাশ বা কোনো ধরনের একটা অদ্ভুত একটা সাংসারিক অশান্তি করিয়ে দিতে পারে যে জোন থেকে এই হুম, হুম। স্পিরিটটা যাচ্ছে বা ইত্যাদি। বা এখানে মারাও যেতেই পারে কেউ। এটা ওকে। নিশ্চয়ই আচ্ছা এটা ধরো খুব পাড়ার ব্যাড। মোড়ে অনেকগুলো কুকুর কাঁদছে। তাহলে ওখানে পাসিং স্পিরিট আছে কোনো। এটা যদি রোজ হয়, তাহলে ওই এরিয়াতে যে সময় এই কুকুরগুলো ডাকছে না তাহলে আমার পাড়ার আমি দেখেছি মানে রোজ রাত্রিবেলা প্রায় ওই মানে আমার বাড়ির সামনে মানে বাড়ির সামনে একদমই নয় মানে মেন রাস্তা থেকে গলিতে ঢুকে আমার বাড়িটা। তো রাস্তার মোড়টা বারান্দা থেকে দেখা যায়। তো ওখানে প্রায় প্রত্যেকদিন রাত্রিবেলা ১০-১২টা কুকুর এরকম সেই যেভাবে শিয়ালের মতো ডাকে না ওরা ওরকমভাবে সবাই মিলে একসাথে কাঁদছে। দেখো সেটা কাঁদা নাও রোজ। হতে পারে। দে অলসো হাউল। তো ওরা হাউলিং করছে ওটা নিজেদের মধ্যে কোনো ধরো কোনো মেসেজ দিতে চাইছে বা ঠিক। কিছু ওদের মুড সুইংস এরও ব্যাপার আছে এখানে। হাউলিং ইজ নট নেসেসারিলি যে কান্না। কান্নার একটা আলাদা ভাইব আছে। ভাইবস আছে। ওটা যদি ধরো রেগুলার কোনো স্পেসিফিক এরিয়াতে বা জোনে হচ্ছে, সেই জোনটায় ওই টাইমে কোনো পাসিং স্পিরিট আছে ওখানে। ওকে। ওখান দিয়ে না যাওয়াটাই বেটার ওই টাইমে। তারপর হচ্ছে ভাঙা আয়না দেখতে নেই।
ভাঙা আয়না দেখতে নেই, তার কারণ আয়না আগেন হচ্ছে বাস্তু অনুযায়ী বা অ্যাস্ট্রোলজি অনুযায়ী এটা হচ্ছে রাহুর এলিমেন্ট। তো দেখবে তোমাদের প্রফেশনে তো এটা মানে একদম আছেই যে আয়না দেখে প্র্যাকটিস করতে বলে, ঠিক আছে? নাও হোয়াট হ্যাপেন্ড, ইট ইট ব্রিংস ইন মোর কনফিডেন্স ইন ইউ। তো আমরা এটা খুব ফেমাস একটা রেমেডি শেয়ার করছি যাদের ধরো কনফিডেন্সে প্রবলেম আছে বা রাহু কোনোভাবে ধরো খারাপ এফেক্ট দিচ্ছে, বা ওই মুহূর্তে রাহুকে অ্যাজ আ প্ল্যানেট অ্যাক্টিভেট করিয়ে তার থেকে কিছু বেনিফিট নেওয়ার আছে, তো তাদের জন্য তখন আমরা এই ধরনের রেমেডি সাজেস্ট করি। সেটা হচ্ছে 3 মিনিট, মোটামুটি 3 মিনিট এক দৃষ্টিতে আয়নার দিকে নিজের যে রিফ্লেকশন সেটার দিকে তাকিয়ে থাকতে হবে। ইট ইনক্রিজেস কনফিডেন্স। যাদের কনফিডেন্সে প্রচণ্ড প্রবলেম আছে, দিস উইল হেল্প। একদম সাথে সাথে এফেক্ট দেবে এবং অন্য যে কোনো রেমেডির থেকে ভালো কাজ করবে। এবার অবভিয়াসলি ভাঙা আয়না দেখা ভালো না, অশুভ। অশুভ। আচ্ছা, কাঁচ ভাঙা অনেক সময় বলে শুভ। না, কাঁচ ভাঙাও খুব অশুভ। কাঁচ ভাঙলে যার হাত থেকে কাঁচটা ভাঙছে হুম। সব সময় এটা দেখা যায় যে তার লাইফে কোনো একটা চ্যালেঞ্জ নেক্সট হঠাৎ করে আসবে। আমি দুটো ইনসিডেন্ট শেয়ার করছি। আমারই এক বন্ধু, সে একটা সময় আমার দাদার অ্যাসিস্ট্যান্টের কাজ করত। হুম। তো এবার হঠাৎ কি হয়েছে, কোনো আমাদের একটা গ্যাদারিং হয়েছিল, সেখানে কাঁচের গ্লাস হাত থেকে স্লিপ করে পড়ে যায়। তা আমি ওকে বললাম, আমি বললাম, দেখ এটা কিন্তু খুব একটা ভালো ওমেন না, 2-3 দিন একটু সাবধানে থাকিস। তো তারা কোথাও গেছিল এবং তার বিয়ের ডেট ছিল মোস্টলি মানে প্রায় 2 দিনের মাথায় এরকম কিছু। তো এবার হঠাৎ কি হলো, ওরা আর আসতে পারছে না ফিরে, ফ্লাইট গট ক্যান্সেলড, বিয়েটা মানে বন্ধ হয়ে যাবে এরকম অবস্থা। মানে এত মানে ক্লোজ বাই টাইম লাইন ছিল যাচ্ছে, মানে 4টের সময় ল্যান্ড করবে, দেন বিয়েতে ঢুকে যাবে, মানে এরকম ব্যাপার, এত ক্লোজ কল ছিল। তো এবারে সেটা পুরোপুরি মানে প্রবলেম্যাটিক একটা জায়গায় চলে যায়। এটা একটা। তারপরে আমি দেখেছি কাঁচ ভাঙলে অশান্তি হতে দেখেছি, বা কোনোভাবে কোনো এরকম কিছু শরীর খারাপ হলো কি হসপিটালে যেতে হলো এরকমও দেখেছি। কাঁচ ভাঙাটা বেসিক্যালি ইজ এ মানে একটা মানে তোমাকে সংকেত দেয় যে নেক্সট কিছু একটা খারাপ হতে পারে, সেটা তোমাকে অ্যালার্ট করে দিল আগের থেকে। নেক্সট হচ্ছে জন্মবারে চুল নখ কিছু কাটা যায় না। নট নেসেসারি, বিকজ এটা বলা হয় আয়ু কমে যায়। এবারে আয়ু কার কতটা আছে জন্মছক অনুযায়ী যতটা আছে ততটাই থাকবে, বাট গ্রুমিংয়ের জন্য মোস্ট ফেভারেবল ডে উড বি ফ্রাইডে। ঠিক ওকে। আছে, ফ্রাইডেতে আমার মনে হয় যত কসমেটিক্স বা ইত্যাদি ব্যবহার করে নিজেকে গ্রুমড রাখা যায়, ফ্রাইডেজ উড বি দ্য বেস্ট ডে টু গো আহেড উইথ। ওকে, তার মানে এইটা আমরা কুসংস্কার ধরতেই পারি। একটা হচ্ছে দরজায় আমরা লেবু লঙ্কা ঝোলাই নজর যাতে না লাগে, এইটা কি ভেরি নেসেসারি, করে? ভেরি নেসেসারি। নজর দোষ তো হয়, ইভিল আই নিয়ে আমার গৌরবের সাথে পডকাস্ট আছে, প্রেত কথা গৌরবের সাথে, মানে তো ওটা প্রচুর ভিউজ পেয়েছিল। ওই পার্টিকুলার এপিসোডটায় আমি এই সমস্ত নিয়ে কথা বলেছিলাম। তো এটা তো হয় এবং এটা করা উচিত। আমাদের সনাতন ধর্মে যা যাই টেকনিক্স রয়েছে যেগুলো আমরা হয়তো ডেইলি লাইফে করে আসছি, তার কোনো না কোনো রিজন রয়েছে। তো তার মধ্যে এটা একটা ভালো, মানে ইটস আ গুড থিং টু ডু। যে কোনো বাড়িতেও আমরা তাহলে এটা বাড়িতে, অ্যাপ্লাই দোকানে, করতে পারি। বাড়িতে কেউ করে না, বাড়িতে মোস্টলি এগুলো বেসলি দোকানে দোকানেই করে। করে। হ্যাঁ, এটা দোকানে করে, এটা করা উচিত। এভরি স্যাটারডে এটা করে লোকে। ওকে, নেক্সট হচ্ছে যে আমাদের কিছু কিছু স্পেসিফিক গাছ রয়েছে যেগুলো আমরা বলি যে এই গাছের নিচে গেলে ভূতে ধরে। হুম, দেখো এটা ভূতে ধরবেই বা ধরবে না তার ব্যক্তিগত জন্মছক বলে দেবে যে ধরবে কি না। তুমি যেটা ওই আমাকে জিজ্ঞেস করছিলে পডকাস্টের আগে যে হালকা রাশি বা ইত্যাদি, বেসিক্যালি এগুলো কিছু হয় না। বেদিক অ্যাস্ট্রোলজাররা এরকমভাবে কথা বলে যে হালকা রাশি বা ইত্যাদি, কিন্তু এটা মোস্টলি এরকম হয় কি কিছু পার্টিকুলার কম্বিনেশনস থাকে, যে কম্বিনেশনসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই মানুষটার এই প্রবলেমটা হতে পারে। হতে পারে। রিসেন্ট আমাকে একজন ক্লায়েন্ট দেখিয়েছেন, তো ওনার এই পজেশনের ব্যাপার কিছু ঘটনা ঘটেছে লাইফে। তা আমি তো চার্ট দেখে তাকে প্রেডিক্ট করেছি। আমি বললাম পজেসড হওয়ারও কিন্তু যোগ রয়েছে। আমি এরমভাবে কথা বলি যখন কাউকে প্রেডিক্ট করি। তখন উনি আমাকে বলছেন যে, "হ্যাঁ দাদা, আমার তো আমি পজেসড হয়েছি আমি। আমার এরকম হতো আগে, খুব ফ্রিকোয়েন্ট হতো। তারপরে আমার বাড়ির এখানে, গ্রামের এখানে কোনো একটা মন্দির আছে, সেখানে আমি ফ্রিকোয়েন্ট যাওয়া স্টার্ট করি। তারপরে ওখানে কিছু আমার ঝাড়ফুঁক করায়। তারপর থেকে আমি আস্তে, আস্তে ঠিক হচ্ছি গ্র্যাজুয়ালি।"
এগুলো দেখো তোমার বার্থ চার্ট আগের থেকেই বলে দেবে যে তোমার কোনো গাছের তলায় গেলেও হতে পারে, কোনো কবরস্থানের পাশ দিয়ে হাঁটছো সেখানেও হতে পারে, চৌমাথাতে তুমি ক্রস করছো সেখানেও হতে পারে, ডিপেন্ড করে। ঠিক আছে, এগুলোর স্পেসিফিক জায়গা রয়েছে। যেরকম চৌমাথা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস, বিকজ চৌমাথা দিয়ে তুমি যাচ্ছ পেরিয়ে ওখানে তন্ত্র করার নানান রকম আমরা রেমেডিস করাই। নট অনলি তন্ত্র, অ্যাস্ট্রোলজিতেও আমরা প্রচুর রেমেডিস এরকম আছে কি আমি চৌমাথায় কিছু ফেলে আসতে বলি আমরা। ঠিক আছে, সেগুলো দিয়ে রেমেডি করানো হয়। এবার ধরো হঠাৎ করে কারোর পা পড়ে গেল, ঠিক আছে, এই ধরনের ইনসিডেন্টে কারোর পজিশন হতে পারে। বা ধরো অনেকের এটাও হয় টয়লেট করতে গিয়ে, ঠিক আছে, খেয়াল করে না কোনো পার্টিকুলার গাছে বা কোনো ইয়েতে, এরকম অনেক সময় দেখা যায় কি পজিশন হয়। তো গাছটা ইজ নট ম্যান্ডেটারি, এখানে ম্যান্ডেটারি হচ্ছে বার্থ চার্ট। বার্থ চার্টে যদি কানেকশন থাকে এরকম, সেটা যে কোনোভাবে হতে পারে এরকম। তুমি তবে তোমার কথার পার্সপেক্টিভে আমি একটা অন্য গাছ বলছি, যে গাছটার সাহায্যে টেম্পোরারি কোনোভাবে ভূত তাড়িয়ে দেওয়া যায়, সেটা হচ্ছে অশোক প্ল্যান্ট। ঠিক আছে, অশোক গাছ। আচ্ছা। অশোক গাছের পাতা যদি কেউ জ্বালায়, ঠিক আছে, বাড়িতে, যাদের বাড়িতে ধরো এই ধরনের কোনো উপদ্রব হচ্ছে বা যারা ভাবছে যে এরকম কিছু ব্যাপার আছে, নট ফর ব্ল্যাক ম্যাজিক, অনলি ফর গোস্টস আর মানে এরকম হন্টেড ব্যাপার স্যাপার যাদেরই হচ্ছে, তো সেখানে যদি কোনোভাবে এই 5টা পাতা নিয়ে নিতে হবে অশোক গাছের, এটা জ্বালিয়ে পুরো এই ধোঁয়াটা মানে ওখানে ছড়াতে হবে, পুরো বাড়িতে যদি ছড়াতে পারে খুব ভালো। এটা খুব এফেক্টিভ, টেম্পোরারিলি এটা কাটিয়ে দেয় যা ইনঅসপিশিয়াস যাই কিছু ওখানে আছে। এটা ছাড়া তোমার নর্মালি সন্ধেবেলায় যাদের বাড়িতে ধুনো দেওয়া হয় সেটা খুব ভালো মনে হয় টু মানে গেট রিড অফ নেগেটিভিটি। আর এছাড়া লোবান ধূপ তো মানে কিনতে পাওয়া যায়, যেগুলো কাপসের মতন হয়, ওগুলো খুব ভালো কাজ করে নেগেটিভিটিকে কাটানোর জন্য। তারপর আমরা বলি যে বিশেষত মেয়েদেরকে বলি দুপুরবেলা চুল খুলে বেরিও না। দুপুরবেলা না, দ্যাট ইজ লাইক আফটার সানসেট, ভেরি নেসেসারি ফর দোজ যাদের বাচ্চাটে এরকম পজিশনের মানে প্রবলেম আছে। দেখো বেসিক্যালি অ্যাট্রাকশন ইটস মানে তুমি পারফিউম খুব ভালো লাগিয়েছো বা আতর লাগাতেও বারণ করে সন্ধ্যেবেলায়, এটা হচ্ছে মানে তুমি কোনোভাবে অ্যাট্রাক্ট করতে পারো কোনো অশরীরীকে, ওই জন্য। তো এই অ্যাট্রাকশনটা তোমার সাথে, তো ধরো তুমি তাকে চেনো না, তোমার সাথে তার কোনো যে রিলেশন থাকবে এরকম না, তুমি হয়তো রাস্তা দিয়ে হাঁটছিলে, কোনোভাবে কোনো অশরীরী তোমার দিকে অ্যাট্রাক্টেড হয়ে গেছে, সে তোমার সাথে তোমার বাড়ি চলে এসছে, এবার এসে উপদ্রব শুরু অনেক করবে। জিনের ঘটনাও শুনেছি। হ্যাঁ, এরকম প্রচুর হরর ফিল্মসও দেখে থাকবে, যেরকম হয় অনেক সময় হঠাৎ করে পজেসড হয়ে যাওয়া। এবার পজেসড হয়ে যাওয়ারও কিছু টাইমিংস রয়েছে। কেউ ড্রিঙ্ক করে পজেসড হতে পারে, কেউ ঝগড়ার মাধ্যমে হঠাৎ পজেসড হয়ে দেখবে। অনেক আমরা জাপানিজ হরর মুভিসে দেখবে, তুমি তো ফিল্মেই রয়েছে, তো সেক্ষেত্রে দেখবে যে হঠাৎ করে একটা মার্ডার সিকোয়েন্স চলে আসছে হরর মুভিতে, খুব গোর কিছু হচ্ছে হঠাৎ করে পজেসড হয়ে গিয়ে। তো এই জিনিসগুলো হচ্ছে এরকম হাওয়া লাগা যেটাকে আমরা বলি, এরকম মানে ভূতেরও নজর লাগতে পারে কারণ। বাপরে, থ্যাংক ইউ সুজনদা। সুজনদার লাস্ট জিজ্ঞেস করছি, তোমার টকবক এসে কেমন লাগলো? খুব ভালো লেগেছে আমার এসে। আপনাদের কেমন লাগলো এপিসোডটা অবশ্যই আমাকে জানান, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পরের এপিসোড সুজনদাকে নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো, আপনারা ভালোবাসা দিলে। ততক্ষণ স্টে টিউনড।